করে ফেললাম। আহ, তো অনেকেই বর্তমানে জয়েন করেছেন। তো আজকের ওয়েবিনারটা যেটা নিয়ে হচ্ছে আমাদের, সেটা হচ্ছে মেইনলি ক্রিয়েটিভ ক্যাম্পেইন নিয়ে। আর আমাদের এই ওয়েবিনারে হোস্ট হিসেবে যিনি আছেন বর্তমানে, ভাইয়া হচ্ছেন রাকিব হাসান ভাইয়া। তিনি বর্তমানে ম্যাডমেন ডিজিটালে লিড ইনস্ট্রাক্টর এবং ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে আছেন। তিনি আজকে হচ্ছে আমাদের এই ওয়েবিনারটি তিনি নিয়ে থাকবেন। এবং আশা করছি যে আপনারা এই ওয়েবিনারে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে, ক্রিয়েটিভ ক্যাম্পেইনের যে ব্লু প্রিন্টটা আছে, এই জিনিসগুলো সম্পর্কে আপনারা সবাই খুব ভালোভাবে এবং আহ আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এম আই অডিবল? ইয়েস জি, ভাইয়া। আপনি তো জি শুনতে জি পাচ্ছেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো যা বলছিলাম, যে আশা করছি যে আজকের এই ওয়েবিনারে আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এবং তার ইন ডিটেইলস ক্রিয়েটিভ ক্যাম্পেইন, তার ব্লুপ্রিন্ট সম্পর্কে বেশ ভালোভাবে জানতে পারবেন। এবং ভাইয়া ইনশাল্লাহ খুব সুন্দরভাবে আপনাদেরকে সবকিছু বুঝিয়ে দিবেন। এবং হচ্ছে যে ওয়েবিনারের শেষে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো কনফিউশন থাকে, আপনারা অবশ্যই ভাইকে জিজ্ঞেস করতে পারবেন। ভাইয়া তার যথাসাধ্য ভাবেই তিনি আপনাদের কোশ্চেনগুলোর অ্যান্সার করার চেষ্টা করবেন। এবং সবাই একটু চেষ্টা করবেন যতক্ষণ ওয়েবিনার চলছে আপনারা যাতে আপনাদের নিজ নিজ মাইকটা যাতে একটু মিউট করে রাখতে পারেন, তাহলে এটা খুবই উপকারী হবে। তো ঠিক আছে, তাহলে সবাই, আশা করি সবাই আজকে উপকৃত হবেন এই ওয়েবিনার থেকে। তো রাকিব হাসান ভাইয়া, আমি আপনাকে ফ্লোর দিয়ে দিচ্ছি, আপনি শুরু করতে পারেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার কথা কি শোনা যাচ্ছে? আই হোপ আই এম অডিবল, রাইট? জি। ওকে। সো সবাইকে ওয়েলকাম টু দ্য ওয়েবিনার। আমরা এর আগেও একটা ওয়েবিনার করেছি সবাই মিলে। সো এইবারের যে ওয়েবিনারটা, তো এটার মেইন টপিকটা হইতেছে যে ক্রিয়েটিভ ক্যাম্পেইন ব্লুপ্রিন্ট ক্রিয়েশন। সো ইন্টারঅ্যাক্টিভ কেয়ার থেকে খুবই সুন্দর একটা নাম দিছে ওয়েবিনারটার, which might sound very complicated but we will go very easy on it. আমরা একদমই কমপ্লিকেটেড ওয়েতে যেভাবে করে আসলে, আমার ইনফ্যাক্ট কোনো স্লাইডও নাই। সবচেয়ে মজার বিষয় হচ্ছে আপনারাও যেরকম জানেন না আজকের কি কি হবে পুরো ওয়েবিনারটাতে, আমিও মোটামুটি সেম পেজে আছি। সো আমরা একসাথে একটা ক্রিয়েটিভ ক্যাম্পেইন ব্রিফ থেকে কিভাবে ক্রিয়েশনে যায় ওই জিনিসটা বিল্ড করব। সো নর্মালি ওয়েবিনারগুলোতে যেটা হয়, ইনফ্যাক্ট আমার লাস্ট ওয়েবিনারেও যেটা হয়েছে যে আমি হয়তো আমার পার্সপেক্টিভ থেকে সবকিছু বলছি যে আমি কিভাবে কাজ করছি, কিভাবে কাজ শিখছি, অ্যান্ড হাউ অ্যাডভার্টাইজিং ওয়ার্কস অথবা ক্রিয়েটিভিটি ওয়ার্কস ইন অ্যাডভার্টাইজিং, এবং কপিরাইটিং কি, স্ট্র্যাটেজি কি, এগুলো নিয়ে বিভিন্ন আলাপ হয়েছে। সো এখন আমরা আসলে প্র্যাকটিক্যালি কিছু জিনিস করার ট্রাই করব। সো আমাদের হাতে সময় খুবই কম, 1 ঘন্টা। সো উই মাইট নট ক্রিয়েট সাম গ্রেট ক্যাম্পেইন, বা 1 ঘন্টার মধ্যে একটা ব্রিলিয়েন্ট আইডিয়া আসতে পারে, বাট আসতেই হবে এমন কোনো কথা নেই। সো আমরা জাস্ট ট্রাই করব কিছু এক্সারসাইজ করার, যেটার মাধ্যমে আমরা জানবো যে আসলে কিভাবে এই ক্যাম্পেইনগুলো এক্সিকিউট করা হয় যখন আমরা আসলে ইন অ্যান এজেন্সি অথবা কোথাও করি, আমরা কিভাবে কোন প্রসেসে করি। এবং রিসেন্টলি আমার আসলে 1 সপ্তাহ আগেই বাবু হয়েছে, তো আমি আমার রুম থেকে শিফট করে আরেকটা জায়গায় চলে আসতে হয়েছে ফর দ্য লাইভ। সো যদি কোনো আহ, এখানে ইন্টারনেটের প্রবলেম হয় বা কোনো আমাকে শুনতে যদি কোনো সমস্যা হয়, প্লিজ একটু জানাবেন সবাই। সো স্টার্ট করি। সো স্টার্টিং এর আগে আমরা আসলে বেশ প্রায় অলমোস্ট 100 পিপল আর দেয়ার ইন দ্য ওয়েবিনার, সো ভেরি এক্সাইটেড টু গেট সাচ পার্টিসিপেশন। তো আমার প্রথমে প্ল্যান ছিল যে আসলে আহ, কিছু ছোট ছোট টিম করব, বাট আমার এখন পার্টিসিপেশন দেখে মনে হয়েছে না, এত মানুষের সাথে আসলে ওই টিম ভাগ করে কাজ করতে গেলে ইট উইল টেক আ লট অফ টাইম। তো রেদার আমি জিনিসটা কোঅর্ডিনেট করি অ্যান্ড উই উইল গেট অ্যালোন। এবং এখন থেকে আসলে আমরা জিনিসটা খুবই ইন্টারঅ্যাক্টিভ ওয়েতেই করব। যেমন ইটস নট লাইক আমি বলতেছি এভাবে করব, ইটস লাইক ইউ গাইজ উইল অলসো পার্টিসিপেট। সো আমরা আপনাদের পার্টিসিপেশনে, সবার এঙ্গেজমেন্টে একটা ক্যাম্পেইন দাঁড়া করানোর চেষ্টা করবো আজকে। দ্যাট ইজ দ্য মেইন এজেন্ডা। এবং আমাদের সাথে যারা ইনস্ট্রাক্টর আছেন, বাকিরা হেল্প করতেছে ফ্রম ইন্টারঅ্যাক্টিভ কেয়ার্স, দে উইল টেক সাম নোটস ওয়েন ইট ইজ নেসেসারি, তখন আমি বলবো। সো প্রথমত হচ্ছে আহ, আমি আসলে জানতে চাই যে আসলে কোন ধরনের প্রোডাক্ট নিয়ে কাজ করতে আমরা আসলে সবাই ইন্টারেস্টেড। সো ইট উইড বি ভেরি ডিফিকাল্ট সব বিষয়ে আসলে যদি আমরা 100 জনের মতামত নিতে যাই। সো যারা হ্যান্ড রেজ করবেন বা আমাদের এখান থেকে যারা আছে ফ্রম দ্য ইন্টারঅ্যাক্টিভ টিম, কেউ যদি কথা বলতে চায়, দে ক্যান ডেফিনেটলি পার্টিসিপেট। সো আমরা নর্মালি হচ্ছে ক্যাটাগরি নিয়ে কাজ করি, ক্যাটাগরির মধ্যে প্রোডাক্ট থাকে। আমি যদি ফর এক্সাম্পল বলি, ইউনিলিভার একটা ব্র্যান্ড আমরা সবাই চিনি। সো আমি গত 7-8 বছর ইউনিলিভারের জন্য অনেক কাজ করছি। তো ইউনিলিভারের দুইটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে মানে দুইটা মেইনলি পিলার, একটা হোম কেয়ার, একটা পার্সোনাল কেয়ার।
সো হোম কেয়ার জিনিসের মধ্যে কি থাকে? হোম কেয়ার হইতেছে যেটা আমার ব্যক্তিগত কাজে লাগে না, বাসার কাজে ব্যবহার হয়। যেমন ভিম লিকুইড, এটা হোম কেয়ার। সার্ফ এক্সেল, এটা একটা হোম কেয়ার। আবার যদি বলি পিওরিট, যেটা পানি পিউরিফাই করে, দ্যাট ইজ আ হোম কেয়ার। এখন পার্সোনাল কেয়ারের কথা যদি বলি, হোয়াট ইজ পার্সোনাল কেয়ার? যেমন ফেয়ার অ্যান্ড লাভলি, দ্যাট ইজ পার্সোনাল কেয়ার, আমার নিজের কাজে লাগে। আবার লাইফ বয় সাবান অথবা ট্রেসেমি শ্যাম্পু, সো এগুলো হচ্ছে ওদের পার্সোনাল কেয়ার, এগুলো হোম কেয়ার। তো এই ধরনের বিভিন্ন যেরকম ক্যাটাগরি থাকে, আবার প্রোডাক্টের মধ্যেও ক্যাটাগরি থাকে। ভিম একটা প্রোডাক্ট, যেটার একটা ব্র্যান্ড, বেসিক্যালি নট আ প্রোডাক্ট। ভিম ইজ আ ব্র্যান্ড, যেটার একটা প্রোডাক্ট আছে হচ্ছে ভিম বার, আর একটা প্রোডাক্ট হচ্ছে ভিম লিকুইড। সো লিকুইড ইজ আ ডিফারেন্ট ক্যাটাগরি, বার ইজ আ ডিফারেন্ট ক্যাটাগরি। সো আমরা আসলে আজকে যে ক্যাম্পেইনটা ডেভেলপ করব, সেটা কোন ক্যাটাগরি নিয়ে করতে চাই বা কি ধরনের জিনিস নিয়ে করতে চাই, সেটার একটা আসলে ক্লু লাগবে। এটা আমি আসলে নিজে ডিকটেট করতে চাই না। আমি চাই যারা ক্লাসটা অ্যাটেন্ড করতেছে বা ওয়েবিনারটা অ্যাটেন্ড করতেছে, ইট শুড কাম ফ্রম ইউ পিপল। আপনারা আমাকে একটু হেল্প করেন সবাই। আমরা এটা আরেকটু ইজি হইতে পারে, আমরা চ্যাট বক্সে দেখি। সো সবাই বারবার কথা বলার থেকে চ্যাট বক্স উড বি বেটার। সো অ্যাফিলিয়েট মার্কেটিং বলছে একজন, লাইফস্টাইল প্রোডাক্ট বলছে, ওকে, ফেসবুক মার্কেটিং। আচ্ছা, এখানে একটা জায়গা বলি, ফেসবুক মার্কেটিং ইজ আ প্ল্যাটফর্ম। ফেসবুকে আমি সাবান মার্কেটিং করতে পারি, শ্যাম্পু মার্কেটিং করতে পারি, মোবাইল কোম্পানির মার্কেটিং করতে পারি, বাট আই এম লুকিং ফর দ্য ব্র্যান্ড। কোন ব্র্যান্ডটা নিয়ে আমরা কথা বলবো? যেমন ক্লোদিং ব্র্যান্ড, ইয়াস, ইট ক্যান বি ওয়ান গুড এক্সাম্পল। বাট ক্লোদিং ব্র্যান্ড, দুজন বলছে ক্লোদিং ব্র্যান্ড। ট্রাভেল নিয়ে একজন বলছে, ট্রাভেলের জায়গা থেকেও হইতে পারে। বাট আমি, প্রবলেমটা কি, ট্রাভেলের জায়গা নিয়ে যদি আমরা কাজ করি, সো আমরা গোজায়ানের নাম অনেকেই হয়তো জানি। সো ওইটা মোটামুটি একটু মনোপলি বিজনেসই করতেছে বাংলাদেশে। আরো কিছু আছে, ফার্স্ট ট্রিপ অ্যান্ড এক্সট্রা। সো এইগুলাতে সবার আসলে জানাশোনা নাই। রাদার যদি আমরা এরকম কোনো ব্র্যান্ড নিতে পারি যেটার আসলে আশপাশে সবাই জানি, যেটার কম্পিটিশন অ্যানালাইসিস আমরা করতে পারবো, তাহলে আমাদের বেটার। সো ইকো ফ্রেন্ডলি প্রোডাক্টস, ভেরি গুড। লাইফস্টাইল, ক্লোদিং ব্র্যান্ড। আচ্ছা, ক্লোদিং এর কথা অনেকেই বলতেছে না, এয়ার টিকেট, আইটি। আচ্ছা, যে যে লাইনে আছে তারা, আচ্ছা, আরং, ইলিয়ান। ওকে, সো আমরা ফুড ডেলিভারি কথা একজন বলছে, অলরাইট। সো ফুড ডেলিভারি আমার কাছে সোফার মনে হচ্ছে ইটস ফান। কনজিউমার গুডস একজন বলছে, কনজিউমার গুডস, ফুড ডেলিভারি। আমি এই জিনিসগুলার দিকে কেন যেতে চাই? বিকজ ফুড ডেলিভারি যদি বলি, আমি তখন পাঠাও ফুডস পাবো, আমি তখন ফুডি পাবো, আমি ফুড পান্ডা পাবো। সো আই হ্যাভ কম্পিটিশন ইন দ্য মার্কেট। তখন নতুনভাবে কিভাবে আসবো ওইটা নিয়ে চিন্তা করার জায়গা আমাদের বেশি থাকবে। আর আমরা যদি ক্লোদিং ব্র্যান্ডে যাই, ক্লোদিং ব্র্যান্ড আসলে ১,০০০ ব্র্যান্ড আছে, এবং ১,০০০ ব্র্যান্ডের মধ্যে কিছু ব্র্যান্ড স্ট্যাবলিশ হইছে আমাদের মধ্যে। কিন্তু ক্লোদিং ব্র্যান্ডের প্রবলেম ইজ, ওরা কিন্তু কমিউনিকেশন দিয়ে স্ট্যাবলিশ হইছে তা না। একজন আড়ং এর কথা বলছে, একজন ইলিয়ানের কথা বলছে। আমরা কিন্তু আড়ং এর কোন অ্যাড দেখছি লাস্ট মনে করতে পারবো না। বাট আড়ং আমরা সবাই চিনি, আড়ং সবার টপ অফ মাইন্ডে আছে। ইট ইজ বিকজ আড়ং ২০-৩০ বছর ধরে এক্সিস্ট করে। দে হ্যাভ আ ভেরি স্ট্রং হেরিটেজ। অনেকেই আমাদের যাদের বয়স ৩০-এর নিচে সারা জীবন ধরে আড়ং দেখছি। সো এরা, আমরা আমাদের কাছে কিন্তু আরং একটা ব্র্যান্ড হিসেবে পারসিভ করি আমরা। এটারে উইদাউট কমিউনিকেশন, মানে আরং যদি কোনো অ্যাডও না বানাইতো, আমরা জানতাম আরং কি। সো রেদার যে ব্র্যান্ডগুলো অ্যাড বানায়, কমিউনিকেশন, অ্যাডভার্টাইজিং করে, সেই ধরনের ব্র্যান্ড নিয়ে কাজ করলে আমাদের জন্য সুবিধা। এই কারণে আমি আপাতত ক্লোদিং ব্র্যান্ডে যাচ্ছি না, বিকজ বাংলাদেশের সব ক্লোদিং ব্র্যান্ড ম্যাসিভ কমিউনিকেশন খুব বেশি করে না, মোটামুটি রেগুলার জিনিসপত্র করে, শুধু ঈদের আগে কিছু ফিল্মস বা ভিডিওস বানায়। সো দ্যাট ইজ ওয়াই উই আর নট টেকিং কি বলে ওটাকে, ক্লোদিং ব্র্যান্ড। সো কনজিউমার গুডস ইজ আ গুড অপশন। কনজিউমার গুডস এ আমরা থাকতে পারি। এবং আমার কাছে মনে হয় গ্রামীণ ফোন, টেলকো, আসলে আমরা অনেক অ্যাড দেখি। সো টেলকো উড বি, মানে টেলকো বলতে টেলিকমিউনিকেশন ব্র্যান্ড যেগুলো, গ্রামীণ, রবি, বাঙালি। তো এটা অনেক স্যাচুরেটেড। সো আমার কাছে এখন পর্যন্ত ফুড ডেলিভারি ইন্টারেস্টিং লাগছে। দ্বিতীয় হচ্ছে ইজ আ কনজিউমার গুড। এফএমসিজি ইন্ডাস্ট্রি যেটাকে বলে, ফাস্ট মুভিং কনজিউমার গুড। সো শ্যাম্পু ইজ আ কনজিউমার গুড, সাবান, সবকিছু এগুলা কনজিউমার গুড। সো এখন এই দুইটা যেহেতু আসছে, আমার কাছে মনে হয় এই দুইটা থেকে আমরা একটা পিক করে ফেলবো এখনই। দেন কার কি মনে হচ্ছে? কোলা, কোল্ড ড্রিঙ্কস, এটা কনজিউমার গুডের মধ্যে পড়ে। সো একটু তাড়াতাড়ি যদি সবাই কমেন্ট করে, আমরা কি ফুড ডেলিভারি নিয়ে কাজ করব নাকি কোলা, ড্রিঙ্কস বা এই ধরনের জিনিস নিয়ে কাজ করতে চাই? সো ওয়েবিনারটা কিন্তু আসলে আমি নিচ্ছি না। ইটস লাইক উই অল আর ডুইং দ্য ওয়েবিনার এট দ্য সেম টাইম। লেটস সি কেমন হয়। বা ফুড ডেলিভারির কথা সবাই বলতেছে, ডান। সো আমাদের সময় খুব বেশি নাই।
উই স্টিক টু ফুড ডেলিভারি। ওকে, সো আমার ইনিশিয়াল প্ল্যান ছিল আমি যে কোনো একটা ৫-৭ জনের টিমকে ক্লায়েন্ট বানাবো এবং আমরা বাকি সবাই আসলে এজেন্সি হয়ে কাজ করার ট্রাই করব। বাট এখন যেহেতু ইটস আ ম্যাসিভ ক্রাউড, ১০০ জনের মধ্যে থেকে আমি আর এই টাইমে নষ্ট করতে চাচ্ছি না। সো ধরে নেই আমরা একটা ফুড ডেলিভারি কোম্পানি যদি আমাদের ব্রিফ করতো, তার ব্রিফের থেকে আমরা কিছু জিনিস ডিকোড করতাম। তারপরে এভরি ব্রিফ ইজ অ্যাকচুয়ালি আ বিজনেস প্রবলেম দ্যাট উই নিড টু সলভ। সো এই সলভ যেরকম হতে পারে মানে আহ, একজনের সেলস বাড়াইতে হবে, সেটা ইজ ওয়ান প্রবলেম। আরেকজনের হয়তো সোশ্যাল মিডিয়া ইন্টারাকশন বা সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট বাড়াইতে হবে, দ্যাট ইজ অ্যানাদার কাইন্ড অফ প্রবলেম। ইটস নট অ্যাকচুয়ালি আ প্রবলেম থিং, ইট ইজ আ সিচুয়েশন যেটা সলভ করার জন্য ও একটা অ্যাডভার্টাইজারকে হায়ার করতেছে। তো এই ধরনের কেস আসবে, আমরা যেটা চেষ্টা করবো একদম জিরো থেকে ব্র্যান্ডকে যদি নেই। সো এই প্রসেসে যখন আমরা আগাবো, তার সাথে যদি আমরা কাজ করা শুরু করি, আমরা কিছু জিনিস দেখতে পাবো যেই ধরনের জিনিস আমরা অন্য কোনো ব্রিফের ক্ষেত্রেও রেপ্লিকেট করতে পারবো। সো ফুড ডেলিভারি যেহেতু আমরা লক করছি, আহ, এবার আমরা আসি। রাকিব ভাইয়া, ইয়েস, সরি ফর দ্য ইন্টারাপশন, আমি কি তাহলে হ্যাঁ, স্লাইডটা শেয়ার করছি তাহলে? স্লাইড আমরা আরেকটু আরেকটু পরে আমি বলবো। স্লাইড শেয়ার করার আগে ওকে আমি ওকে দ্রুত ভাইয়া, আসি। ওকে ওকে ওকে, ওকে, থ্যাংক সো স্লাইড বেসিক্যালি অ্যানাদার ফান থিং। আমার এই প্রেজেন্টেশন আমি বিশেষ করে আসলে খুব বেশি খাতা বই স্লাইডে বিশ্বাসী না। আই বিলিভ অন থিঙ্কিং অ্যান্ড ডিসকাশন দ্যাট ম্যাটার্স। সো এই কারণে আমরা এই এক্সারসাইজটা লাইভ করতেছি এবং এর মাঝখানে কিছু জায়গায় উই নিড দ্য হেল্প অফ স্লাইডস, বিকজ আমরা তো একটা ব্র্যান্ড ঠিক করব, একটা ব্রিফ ঠিক করব, ওইগুলো আমাদের নোট নিতে আমাদের সাথে যে আছেন সে আমাদেরকে হেল্প করবে। তো ওই সময় আই উইল লেট ইউ নো। সো এখন যেটা বলতেছিলাম যে এখন এই নতুন একটা ল্যান্ডস্কেপে একটা ফুড ডেলিভারি ব্র্যান্ড আসবে। সো আমরা প্রথমত যেটা করতে পারি, এই ফুড ডেলিভারি ব্র্যান্ডটার নাম ঠিক করি। সো এটা নর্মালি ক্লায়েন্টই ঠিক করে। সো আমাদের কাছে যেহেতু ক্লায়েন্ট নাই এখন, সো উই উইল ডিসাইড এটার নাম কি হবে। তো আমরা চ্যাট বক্সে দেখি একটা কারো নামের সাজেশন আছে কিনা। সো নিউট্রিয়েন্ট শেক ফুড ডেলিভারি অ্যাকচুয়ালি উই আর ডুইং, ওটাতে অনেকগুলো রেসপন্স আসছে। সো আমরা এবার নামের অপশন দেখি। আমাদের হাতে এখন মানে মার্কেটে যেসব ব্র্যান্ড আছে, ফুড পান্ডা, পাঠাও ফুড, নতুন একটা আসছে ইউএস বাংলার ফুডি, দেন আর কি আছে, বা এই তিনটা আমার মাথায় এখন টপ অফ মাইন্ড আসতেছে। তো এখন যদি নতুন একটা প্রোডাক্ট লঞ্চ করতে হয়, তাহলে আমরা কি নাম দিতে পারি প্রোডাক্টটার? ভিডিও ইন্টারাপ্টিং, আমার ভিডিও বা অডিও কি ক্লিয়ার? হ্যাঁ ভাইয়া, আচ্ছা, ক্লিয়ার এখন দেখা যাচ্ছে। ঠিক আছে, থ্যাংক ইউ। পাইপার, ফাস্টি, ফান ফুড। ওকে, সো আমরা একটু সময় নিই, সবাই একটু দেখি কি কি আসতেছে নাম। আসসালামু আলাইকুম ভাইয়া, একটু কথা বলতে চাচ্ছিলাম, সুযোগ দেবেন? আহ, আচ্ছা, হ্যাঁ বলেন ভাইয়া, আমাদের কিন্তু সময় হাতে কম ভাই, আচ্ছা আমরা একটা আচ্ছা ভাইয়া, মোটামুটি বড় টাস্ক ভাইয়া করতেছি। আমার মনে হয় সো ভাইয়া আমার হ্যাঁ, কথাটা শুনলে হয়তো আমাদের সবার পক্ষে মোরালিটিটা আসবে। সেটা হচ্ছে ভাইয়া, আমরা যারা এই ওয়েবিনারে অংশগ্রহণ করছি, মানে তার মানে আমরা এটা জানি যে টুকটাক ডিজিটাল মার্কেটিং জিনিসটা কি, এটা সম্পর্কে মোটামুটি ডাব্লিউএস কোশ্চেন অ্যান্সার কিন্তু আমরা জানি, মানে সবাই জানি আর কি, যে ডিজিটাল মার্কেটিং কি বা এটা থেকে ফিউচারটা কি হচ্ছে। তো আমার মনে হয় কি ভাইয়া, যে কোনো একটা স্পেসিফিক সেকশনকে আমরা হাইলাইটস না করে, ডিটেল ক্লাস না করে, ডিজিটাল মার্কেটিং এর যে সেকশন গুলো অনেকেই বলি যে 1:12, অর্থাৎ 12টা অংশে বিভক্ত করি বা যে কয়টা অংশে বিভক্ত করি, যে মেটা মার্কেটিং হোক বা মেইল মার্কেটিং হোক কিংবা কন্টেন্ট মার্কেটিং হোক বা হচ্ছে আপনার এফিলিয়েট মার্কেটিং হোক, এই টোটাল ফান্ডামেন্টালি একটা বিষয় যদি আমাদেরকে ধারণা দেওয়া যেত এবং আমরা যদি এটা ensure। আসসালামু আলাইকুম। আমি ভাইয়া আপনাকে শোনা যাচ্ছে না, ডু আইসিটি যিনি। এবং সেকেন্ডলি আমাদের আজকের টপিক অনুযায়ী রাকিব ভাইয়া সর্বোচ্চ চেষ্টা করতেছেন আমাদেরকে বেস্ট হুম। ইনসাইটফুল সেশনটা দেওয়ার। আমি রিকোয়েস্ট করবো পার্টিসিপেন্টদের কাছে, আপনারা প্লিজ আমাদের ওয়েবিনারটি ইন্টারাপ্ট করবেন না, আনমিউট করে কাইন্ডলি চ্যাট বক্সে সব করবেন। ওকে, সো আমি থ্যাংক আপনাদের ইউ। হচ্ছে, আমি হ্যাঁ, আরেকটা জিনিস আপনাদের একটু হচ্ছে যদি ভাইয়া অ্যাড করি। শেষে সুযোগ দেওয়া হবে। হ্যাঁ, শেষে তো উই উইল ডিসকাস। আর এই যে ডু আইসিটি যে ভাই কথাটা বললেন, আমি আপনার জন্য একটু ইজি করি ভাই। ডিজিটাল মার্কেটিং ইজ লাইক একটা ধরেন বড় একটা 2200 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এর মধ্যে বিভিন্ন পার্ট আছে। তো অ্যাফিলিয়েট মার্কেটিং একটা রুম, ধরলাম কথার কথা। তো আমার সোশ্যাল মিডিয়া মার্কেটিং একটা রুম, ইনফ্লুয়েন্সার মার্কেটিং আরেকটা রুম। সো এর মধ্যে ক্রিয়েটিভ পার্ট বা কপি রাইটিং, দ্যাট ইজ ধরলাম ছোট্ট একটা রুম এর মধ্যে। সো আমি পুরো ডিজিটাল মার্কেটিং নিয়ে এখন ডিসকাস করব না, বিকজ আমাদের কিন্তু বিভিন্ন ইনস্ট্রাক্টর আছে। সো আমাদের অ্যাফিলিয়েটেড মার্কেটিং, এসইও, তারপরে এর বাইরে অনেক জিনিস নিয়ে সবাই আলাপ করতেছে, স্ট্র্যাটেজি। তো আমার কাজটা ভাই ক্রিয়েটিভিটি, যে আমরা ব্র্যান্ডে আসলে একটা ল্যাঙ্গুয়েজ কেমনে দিব,
এবং এটা টোনালিটি সেট করা। আপনি ধরেন 10টা প্ল্যাটফর্মে কাজ করতে চলে গেলেন, হ্যাঁ? আপনি ফেসবুকে অ্যাড দিতেছেন, আপনি বিলবোর্ডে অ্যাড দিতেছেন, টিভিতে অ্যাড দিতেছেন, আপনি সোশ্যাল মিডিয়া অ্যাড দিতেছেন। ওই অ্যাডটা তো আসলে চালাইলেই হবে না। আপনি অ্যাডে তো বলবেন না যে আমি প্রোডাক্ট নিয়ে আসছি আপনারা কিনেন। আপনাকে একটা ক্রিয়েটিভ থট দিতে হবে এটার মধ্যে। আপনার একটা লাইন বলতে হবে, একটা ছবি দেখাইতে হবে বা একটা কিছু করতে হবে যেটাতে হুকড হবে। সো আমার ক্রিয়েটিভ ক্যাম্পেইনের পার্ট অথবা কপি রাইটিং এর পার্ট শুধু ওই পার্টটা জিজ্ঞাসা জানতে চাওয়া, ডেফিনেটলি ওটার অ্যান্সার আপনি পাবেন এবং সেটার জন্য কোন আমাদের ইন্টারঅ্যাক্টিভ কেয়ারজার আছে তারা আপনাদের জানাবে। সো আমরা সবার স্বার্থে বলি আজকের ওয়েবিনারটা এক্সক্লুসিভলি অন ক্রিয়েটিভ ক্যাম্পেইন ডিজাইন নিয়ে, এবং এখানে কপি রাইটিং এর পার্ট কি, আমরা কিভাবে মানুষের অডিয়েন্সের অ্যাটেনশন নিতে পারি সেটা নিয়ে কাজ করব, নট অন দ্য প্ল্যাটফর্মস। সো আমরা অনেকগুলো নাম পাইছি যেখানে আমরা এখানে আসলে একটু ডিক্টেটরশিপ লাগবে, আমরা সবাই যদি ভোট করি অনেক সময় লাগবে। একটু দেখি নামগুলা কি কি। পাইপার, ফাস্টি, ফানফুড, ফুডোরা। ওকে, ফুডোরা ফানফুড নিতে চাই না বিকজ ফুডি নামে একটা ব্র্যান্ড চলে আসছে। সো ব্র্যান্ডের একটা থেকে একটা আলাদা হওয়া খুব দরকার। ফুড পান্ডা, ওকে, সরি ফুড মামা বলছে একজন, ওকে। খাওয়াও, খাওয়াও অ্যাকচুয়ালি আসলে ইন্টারেস্টিং আছে বাট অনেকটা পাঠাও পাঠাও লাগে। ফোডি একজন বলছে, ক্লাসিক ফুড, পমোডোরো, গ্র্যাব গো, বাইট বি, ইয়ামওয়ে, কুইক বাইট, নিউ টেস্ট, গুড ফুড, র্যাপিডা, ওকে, গো ফাস্ট, ইয়ামি, ফুড এক্সপ্রেস, ফুড মিনিস্টার, রেডি ফুড, ফুড অ্যান্ড মোর, খাওয়া দাওয়া। আমার কাছে খাওয়া দাওয়া নামটা ভালো লাগছে। আরেকটা নাম মজা লাগছে, সেটা হইতেছে গ্র্যাব গো বা ইনফ্যাক্ট বাইট বিও ইজ ভেরি ইন্টারেস্টিং, নিউ কাইন্ড অফ নেম। সো বাইট বি আর খাওয়া দাওয়ার মধ্যে আমরা কোনটা চুজ করব? ফার্স্ট কমেন্ট যেটা আসবে এটা চুজ করব, বাইট বি আর খাওয়া দাওয়া। আচ্ছা, বাইট বি, খাওয়া দাওয়া একজন বলছে না, খাওয়া না, খাওয়া দাওয়াই আগে আসছে, জান। সো আমাদের অ্যাপের নাম হইতেছে খাওয়া দাওয়া। সো আমরা ক্লায়েন্টের একটা কাজ আমরা করে ফেললাম। সো এটা হইছে, আমরা ধরে নিলাম একটা ক্লায়েন্ট নাম হচ্ছে খাওয়া দাওয়া। সো এই খাওয়া দাওয়া ব্র্যান্ডটারে আমাদেরকে বিল্ড করতে হবে ইন দ্য মার্কেট, যে মার্কেটে বাকিরা এক্সিস্ট করে। এবার আসি হইতেছে আমাদের ব্র্যান্ড পাইছি, এবার আমরা একটু স্লাইডটা ওপেন করতে পারি। আমাদের যে ভাইয়া স্লাইডের জন্য কাজ করতেছে আমাদের সাথে, সামিউল মনে হয়, সামিউল হাসান ভাই, আপনি যদি একটু স্লাইডটা অন করেন। জি ভাই। হ্যাঁ, ওকে, বাহ, লিখে ফেলছেন নামটা, গুড। খাওয়া, ওকে। সো খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ারে অনেকভাবে স্পেলিং লেখা যায়। তো অনেকের মনে হতে পারে এটা আমি ডাব্লিউ দিয়ে লিখি বা ইয়া দিয়ে লিখি, বাট লেটস ফর দ্য সেক অফ দ্য ক্লাস আমি ধরে নিলাম নামের বানানে ভুল নাই, সো সব ঠিক আছে, এটা দিয়ে আগাই। সো আমরা একটা ব্র্যান্ড পাইলাম। এবার আমাদের ব্র্যান্ড নেম, এটার আগে একটু লিখে ব্র্যান্ড নেম। সো আমাদের ব্র্যান্ড নেম ইজ খাওয়া দাওয়া, ডান। এবার আমরা আসলে কার সাথে কথা বলতে যাব? একটা কথা আছে যে আমরা যদি একসাথে সবার সাথে কথা বলি আমরা কারোর সাথেই কথা বলতে পারবো না, মানে ইফ উই টক টু এভরিওয়ান উই উইল এন্ড আপ টকিং টু নান। যে স্পেসিফিক টার্গেট গ্রুপ ঠিক করা যে আমরা কাদের সাথে কথা বলবো। এখন আমাদের ক্লায়েন্ট বলতেই পারে যে ভাই আমি বাংলাদেশের সবার কাছে বিক্রি করতে চাই। সো অ্যাজ অ্যান অ্যাডভার্টাইজার আমাদের ওই টার্গেট স্পেসিফিকেশন করাটা খুব দরকার, কারণ কারো বয়স 70, কারো বয়স 17। তো এখন 60-70 বছরের একটা মানুষ ফুড অর্ডার দিবে কি দিবে না, দিতেও পারে নাও পারে। 17 বছরের একটা মানুষ দিতেও পারে নাও পারে। So আমি তো সবার সাথে একসাথে কথা বলতে পারবো না। সবার সাথে একসাথে কথা বললে খুব বেসিক হবে যে আমার এখানে ফুড ডেলিভারি দেন, আমার ব্র্যান্ডের একটা টোনালিটি দরকার। তো আমি এখন একটা টার্গেট গ্রুপ সেট করি, আমরা একটা টার্গেট গ্রুপ সেট করি যে আমরা কাদের সাথে কথা বলতে চাই এবং কাদের মাঝখানে আমাদের ব্র্যান্ডটারে বিল্ড করতে চাই। আমি একটু ইজি করি জিনিসটা। এয়ারটেল, এয়ারটেল কি বলে? বন্ধুদের নেটওয়ার্ক, রাইট? এটা তো সবাই জানি। আমি এক্সাম্পল গুলো বারবার আনবো বিকজ টেলকোর অ্যাড আমরা অনেক দেখি টিভিতে। সো এয়ারটেল কি বলে? বন্ধুদের নেটওয়ার্ক, বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল। সো এয়ারটেল কিন্তু ইয়াং মানুষদের সাথে কথা বলতেছে, ফ্রেন্ডশিপের গল্প করতেছে, ফ্রেন্ডসদের কথা বলতেছে। কিন্তু এয়ারটেলের ইউজার কি সিএনজি আলা নাই? আছে। এয়ারটেল ইউজার কি কোনো ডক্টর নাই? আছে। বিজনেসম্যানও আছে। কিন্তু এয়ারটেল কি বিজনেসম্যান, সিএনজি আলা, ডক্টরদের সাথে কথা বলতেছে? বলতেছে না। বিকজ ব্র্যান্ড একজনের সাথে কথা বলবে, বাকিরা এটার রিপেল ইফেক্টে শুনতে পাবে ব্র্যান্ডের ব্যাপারে।
সো আমাদের এখন দরকার টার্গেট অডিয়েন্স সেট করা, এবং আমার কাছে মনে হয় টার্গেট অডিয়েন্স আসলে, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন, ইয়াং মানুষকে সেট করা উচিত। কারণ ইয়াং পিপল উইল গ্রো অ্যান্ড বিকাম, আই মিন, ডিসিশন মেকিং অ্যাডাল্টস। সো আজকে যার বয়স 18 থেকে 24 বা 25, 26, কিন্তু 10 বছর পর হয়ে যাবে 36, 37। দে উইল স্টিল মেক ডিসিশনস, দে উইল স্টিল, যে সে বাঁচবে কি আমি জানি না, বাঁচলে আমারটা অর্ডার। ডিজিটাল স্পেসে আমরা যদি একটু ডেটা অ্যানালাইসিস, সো এই কারণে আমার মতামত, আর অনলাইন গেমেই আমার মতামত হচ্ছে ইয়াং টিজ নিতে চাই। সো আমার মতামতের সাথে যদি সবাই এক থাকি, দেন আমরা লেটস সে যে আমরা কি ধরনের এজ নিতে চাই। হ্যালো রাকিব ভাই, আপনাকে শোনা যাচ্ছে না। কি আমি ক্লিয়ার? হ্যাঁ, এখন ভাই আপনাকে ওকে, দেখা যাচ্ছে, শোনা দেখা যাচ্ছে। যাচ্ছে আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ জি ভাই, শোনা ওকে, যাচ্ছে। ওকে। সো আমরা লাস্ট কোন জায়গায় ছিলাম, যে পর্যন্ত আমাকে শোনা গেছিল? Young people. Young people, okay. ইয়াং So পিপল young উইল। people are important for the digital landscape. One, they are digital friendly, technology friendly, এবং তারা আমার বড় কনজিউমার বেস হইতে পারবে, বিকজ একটু ওল্ডার জেনারেশন ডিজিটালে অতটা অ্যাক্টিভ না। অ্যান্ড সেকেন্ডলি, ইয়াং পিপল উইল গ্রো, আই মিন, দে উইল গ্রো ইন দেয়ার 30s, 40s, 50s। তো ওরা অনেক বছর ধরে আমার কনজিউমার থাকবে, এবং এই কারণে আমি ইয়াং পিপল, একজন লেখছে 18 to 30, লেটসে আমি বলতে চাই যে 18 to 35 করি, 40 লেখছে, 30 লেখছে, আমরা মাঝামাঝি থাকি। সো আমাদের টার্গেট গ্রুপটা লিখি। সো সামিউল, আমরা একটু খাওয়া দাওয়া আমাদের ব্র্যান্ড নেমের নিচে লিখি টার্গেট গ্রুপ, এটা একটু ব্র্যান্ড নেম দিয়ে তারপর লিখি খাওয়া দাওয়া, নিচে লিখি টার্গেট গ্রুপ। হ্যাঁ, মানে ব্র্যান্ড নেমটাই খাওয়া দাওয়া আর কি। আচ্ছা, টার্গেট গ্রুপ, শেষ করি। এবার একটা কলম দিয়ে লিখি 18 to 35 এজ বা 35 ইয়ার্স। ওকে, আচ্ছা, এবার আমরা সেকেন্ড ডিসিশনে আসি। আমরা এখন 18 to 35, আমি ইটস আ ভেরি স্পেসিফিক থিং, বাট স্টিল ভেগ। ভেগ এই কারণে বলবো, 18 থেকে 35-এর আসলে অনেক ডেমোগ্রাফি আছে। 18 থেকে 35 গফরগাঁও বা ময়মনসিংহ এর মুক্তাগাছায় যে লোকটা চাষ করে, সেও হয়তো 18 থেকে 35-এ বিলং করে। আবার ঢাকায় হয়তো যারা এআই নিয়ে পড়াশোনা করতেছে, কোডিং করতেছে, তার বয়স 18 থেকে 35 হইতে পারে। তা আমি আসলে কোন 18 থেকে করতে হবে? কারণ নাইলে আমি যখন জানবো কার সাথে কথা বলতেছি, তখন আই ক্যান সে আমি এক্স্যাক্টলি কি কথাটা বলবো। সো চলেন আমরা কমেন্ট ড্রপ করি, আমাদের আসলে 18 থেকে 35 কার কাছে যাওয়া উচিত? আচ্ছা, আমার কথা আটকে যাচ্ছে, একজন বলতেছে। সো যদি আমার কথা, ওকে, আরেকজন আবার মনে হয় শুনতে পারছে। ইয়েস, আরবান এরিয়া, ভেরি গুড অ্যান্সার। ইউনিভার্সিটি স্টুডেন্ট, ডেফিনেটলি আরবান এরিয়াতে যদি আমি আসি, ইউনিভার্সিটি স্টুডেন্ট চলে আসবে। সো আমরা, থ্যাংক ইউ ফর দ্য কমেন্টস, আপাতত এটা আমরা পাইছি। সো আমরা আরবানে কেন আসবো? বিকজ আমার রুরালে আসলে ডেলিভারি দেয়াই তো সম্ভব না। ডেলিভারি আমি কি জিনিসের দিব? আমি ফাস্ট ফুড রেস্টুরেন্ট চেইন, অথবা কোনো ফাইন ডাইন, অথবা কোনো চাইনিজ আইটেম বা কাচ্চি, এগুলো তো আমার রুরালে নাই। তো আমি ডেলিভারি কি দিব? সো ডেফিনেটলি ইট হ্যাজ টু বি আরবান এরিয়া। তো আরবান এরিয়ার মধ্যে আসলে একজন বলছে ইউনিভার্সিটি স্টুডেন্ট, ওটা চলেই আসবে। সো এবার আমরা টার্গেট গ্রুপ 18 to 35 ইয়ার্স নিচে দেই, যে বা সাইডে লিখি আরবান, ব্র্যাকেটে লিখে দিতে পারি। সো এটার অনেক প্রসেস আছে, এটা সুন্দর একটা লিস্ট থাকে, ওগুলো তো আমরা এখনই প্রফেশনাল অ্যাডভার্টাইজিং করতেছি না, উই ক্যান ডু দ্যাট লেটার। এবার আসি, আমরা তাহলে টার্গেট গ্রুপ পাইলাম 18 থেকে 35-এর আরবান সিটিজেন যারা আছে। এখন 18 থেকে 35-এর আরবানের মধ্যেও ভাগ করা সম্ভব। সো 18 থেকে 35-এর অনেক কিছু আরবান আছে। আরবান
অটো রিক্সাওয়ালা আছে, আরবান চানাচুরালা আছে, আরবান ওয়ার্কার আছে। সো এই জায়গা আসবে কিছু ভাইয়ারা যে বলছিলেন, একজন বললো ইউনিভার্সিটি, এক্স্যাক্টলি। সো এই জিনিসগুলো আসবে। এবার নিচে নামেন, আরেকটা লাইন আমরা অ্যাড করি, স্টুডেন্টস। ইয়েস, 18 থেকে 35 স্টুডেন্টস ইজ আ গুড টার্গেট। সো আমি গ্র্যাজুয়েটস অ্যান্ড স্টুডেন্টস একসাথেই ধরতেছি, লিখি স্টুডেন্টস। জব হোল্ডার্স, entrepreneurs. ওকে, এবং আরেকটা দিয়ে হইতেছে ফ্রিল্যান্সার্স, দিলাম কথার কথা। এবার আসছি এরা মেল না ফিমেল। সো আমরা ডেফিনেটলি মেল ফিমেল দুজনকে টার্গেট করতে চাই, বিকজ বোথ হ্যাভ ভেরি গুড প্রসপেক্ট। সো জব হোল্ডার্স মানে ব্যাংকার ট্যাঙ্কার সব ধরনের চাকরিজীবী চলে আসে, সমস্যা নেই। সো আমরা এবার টার্গেট গ্রুপ 18-35 আরবান, এরপর এগুলো দিলাম। এবার মেল ফিমেল বোথ। সো আমরা আরবানের পাশে এম এফ দুটাই লিখি। আচ্ছা, সো আমরা এখন মেল ফিমেল 18-35 ইয়ার্স, স্টুডেন্ট, জব হোল্ডার, এন্টারপ্রেনার, ফ্রিল্যান্সার, এরা যারা আছে এদেরকে টার্গেট করতে চাই। আচ্ছা, সো আমরা একটা টার্গেট গ্রুপ পাইলাম, আমরা অ্যাটলিস্ট মোটামুটি বুঝতে পারতেছি যে কাদের সাথে আমরা কথা বলবো। এবার হইতেছে এদের ইনকাম লেভেলটা কিরকম। এই জায়গায় ইনকাম লেভেলটা আমরা একটু ব্রড রাখতে চাই। সো একজন কমেন্ট করছে, সো ইটস ভেরি ইন্টারেস্টিং টু সি। অনেকেই আছে যারা অনেক কিছু জানে মনে হচ্ছে আমার কাছে। একজন লিখছে এসএসসি এ মাইনাস বি প্লাস। এসএসসি কি? তো ওই এসএসসি হচ্ছে একটা, মানে এটারে বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন এসএসসি বলে, অনেকে অনেকে বলে এলএসএম। সো এসএসসি যেরকম আসলে লিভিং স্ট্যান্ডার্ড মেজার করে, এলএসএম হচ্ছে লিভিং স্ট্যান্ডার্ড মেজারমেন্ট। এসএসসি দিয়ে আসলে ওর ইনকাম কত, ওর লাইফস্টাইল কিরকম, ওটা বোঝানো হয়। এ প্লাস হইতেছে একদম প্রিমিয়াম যারা আছে। এরপরে বি সি ডি। তো এই জায়গাতে আমি আসলে একদম প্রিমিয়ামাইজ করতে চাই না, একদম ম্যাসও রাখতে চাই না। ইট শুড বি আ ব্লেন্ড অফ বোথ। ব্লেন্ড অফ বোথ কেন? বিকজ আমার অ্যাপে আমি ফুচকা অর্ডার দিব যেটার দাম 50 টাকা। আমার অ্যাপে আমি হয়তো থাই এমারেল্ড অথবা মেইনল্যান্ড চায়নার থেকে 5,000 টাকার খাবার অর্ডার দিব। সো এসিসি উইল অ্যাকচুয়ালি ফ্ল্যাকচুয়েট। এটা আমরা একটা বড় ইনকাম গ্রুপকে রাখতে চাই। তো আমরা এসএসসি নিয়ে আরেকটু ক্লিয়ার, এসএসসি নিয়ে আমি একদম সোজা বাংলায় বলি ভাই। এসএসসি, এই যে এগেন এসএসসি আমার টপিক না, তাও আলাপ করে ফেলি। এসএসসি হইতেছে, আমি ধরেন একটা প্রোডাক্ট বেচবো, ধরেন একটা ফোন বেচবো, আইফোন। তো আমি একটা আইফোন বেচবো আর একটা ধরেন নর্মাল ফোন বেচবো। সো আমি আইফোনটা যার কাছে বেচবো আর 30,000 টাকার ফোনটা নিশ্চয়ই একই মানুষের কাছে বেচবো না। তো আইফোন বেচার সময় আমি আপার ক্লাস মানুষজনকে টার্গেট করব যার কাছে টাকা আছে। আবার আমি যখন একটা কথার কথা রিয়েলমির অ্যান্ড্রয়েড ফোন বেচবো, তখন আমি তাদেরকে টার্গেট করব যার হয়তো অনেক টাকা নাই ওয়েস্ট করার মতো, বাট তার লাইফে অ্যাসপিরেশন আছে, সে ভালো কিছু করতে চায়, ভালো একটা প্রোডাক্ট চায়। সো দুইটা কিন্তু দুই জায়গা বিলং করে। তো ওই আপার মার্কেটে যারা আছে, যাদের আসলে ইনকাম, লিভিং স্ট্যান্ডার্ড ভালো, বেটার বা একটু প্রিমিয়াম, তারা এসএসসি এ বি বা বি প্লাস এইসব জায়গায় বিলং করে। যাদের হয়তো একটু স্ট্রাগল করতে হয় এবং টাকা পয়সার দিক থেকে অতটা সচ্ছল না, ফ্যামিলি ইনকাম একটু কম, তারা এসএসসি সি ডি এইসব দিকে বিলং করে। সো এটার আরেকটা মেজারমেন্ট আছে এলএসএম বলে, অনেকে লিভিং স্ট্যান্ডার্ড মেজারমেন্ট, ওইভাবেও জিনিসটা করা হয়। সো ধরেন আমি একটা আইফোন সেল করব, আমি এসএসসি এর কাছে যাব, রাইট? বা এসএসসি বি প্লাস এর কাছে আমি যাই দেখতে পারি। বা ধরেন আমি একটা অ্যান্ড্রয়েড ফোন সেল করব, তখন আমি এসএসসি বি সি ডি এদের কাছে যাব। সো ইট ডিপেন্ডস যে আমি আসলে কনজিউমার কাছে কিভাবে যাব এবং সেই কনজিউমার কোন জায়গা বিলং করে। তা আমরা এসএসসি আসলে বড়ই রাখতে চাই। আমরা এসএসসি এ বি সি ডিও ধরলাম, ওই যে ফুচকার থেকে শুরু করে 5,000 টাকার খাবার অর্ডার যে দিবে। কারণ আমাদের অ্যাপটা তো আসলে যার যে সামর্থ্য তার সেই ধরনের খাবারই এনে দিবে। যদি আমি রেস্টুরেন্ট হইতাম তাহলে আমার জন্য এসএসসি ম্যাটার করতো। কারণ একটা দামি রেস্টুরেন্ট, কথার কথা ন্যান্ডোজ, ও কিন্তু চাবে আমি একটু প্রিমিয়াম দাম রাখবো, আমার এসএসসি এ বি এরকম হবে। আবার ধরেন একদম ম্যাস রেস্টুরেন্ট, কথার কথা সিপি, সিপি কিন্তু চাবে যে আমার কাছে সবাই আসুক, তা আমার এসএসসি হবে বি সি ডি এরকম। বিকজ ম্যাসিভ পপুলেশনের টাকা আসলে নাই, টাকা আছে কিছু শর্ট, মানে উপরের দিকে পিরামিড আছে একটা। সো নিচে ইজ লাইক এভরিওয়ান, পিরামিডের যত উপরে যাব ইটস ন্যারো অ্যান্ড দ্য মানি ইনক্রিজেস, ব্যাপারটা এরকম। ওকে, সো আমরা
এসএসসি পাইলাম, তো আমরা ধরে নিতেছি একটা ব্রডার গ্রুপ এসএসসি নিয়ে যাব। এখন আমরা যাইতেছি হইতেছে আমাদের মনে হলো কম্পিটিশনের কি আছে। তোমার সো সাথে আমরা কথা যদি বলতে চাই, কম্পিটিশন দেখি তোমার সাথে ফুড কথা পান্ডা, বলতে চাই বলে মানে ভাইয়া নোটিশ দেওয়া লাগবে। আমরা তো এটাকে নোটিশ বলি, বুঝেননি? আর ডু আইসিটি ভাই, আপনাকে একটু রিকোয়েস্ট করব, আমাদের ওয়েবিনারটা শেষ হওয়ার পরে আপনাকে কোশ্চেনের টাইম দেওয়া হবে, তখন করতে পারবেন। জি, রাকিব হাসান ভাই, আপনি কন্টিনিউ করতে পারেন। হ্যালো, রাকিব হ্যালো। হাসান ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি জি, শুনতে পাচ্ছি ভাই। আমি মাঝখানে মনে হয় একটু ডিসকানেক্ট হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে। সো আমি যেটা বলতেছিলাম যে আমরা তাইলে এসএসসি পাইলাম, টার্গেট গ্রুপ পাইলাম, আমরা কাদের সাথে কথা বলবো এটা পাইলাম। এবার আমরা আসলে কম্পিটিশনে যাই। সো কম্পিটিশন কি আছে আমাদের? ফুড পান্ডা একটা। সো ফুড পান্ডা কি বলে? আমরা কি ফুড পান্ডার পে অফ লাইন কেউ জানি? মনে নাই কারো, না? গুড। সো আমাদের যে যার স্ক্রিনটা করা আছে, কি বলে? প্রেজেন্ট করা আছে। আমরা একটু যাই ভাই, আমরা একটু ফুড পান্ডার পেজে যাই, দেখি কি বলে ওরা। সো আমি একদম যেই প্রসেসে আমরা নরমালি কাজ করি তার কাছাকাছি একটা প্রসেসে যাচ্ছি। যে আমাদের এখন ব্র্যান্ড নেম আমরা পাইছি, কাদের সাথে কথা বলবো পাইছি। এবার আমরা একটু কম্পিটিশন রিসার্চ করব। ফুড পান্ডার একটা ম্যাসকট আছে, পাও পাও। ওটাকে কি চিনি আমরা সবাই? সো পাও পাও ইজ একটা ওদের টুল হয়ে দাঁড়াইছে, একটা অ্যাসেট। সো পাও পাও এখন বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন জায়গায় কথা বলে। সো ওইটা ওদের ব্র্যান্ডিং হিসেবে কাজ করে। সো আমি যদি জাস্ট এই আইকনটারে দেখি উইদাউট ইভেন সিইং দ্য ব্র্যান্ড, আমার মাথায় কিন্তু ফুড পান্ডাই সবার আগে আসবে। সো দ্যাট ইজ অলসো ওয়ান কাইন্ড অফ ব্র্যান্ড বিল্ডিং। সো একটু নিচে নামতে হবে। নামি, নিচে নামি। না, এটা না, আমি ফেসবুক পেজে যাওয়ার কথা বলছিলাম আর কি। মানে যেখানে যে আমরা কমিউনিকেশন গুলো দেখতে পারবো। আহ, ভাইয়া, আমার হচ্ছে কারেন্টলি ফেসবুক পেজটা আর কি ওপেন আচ্ছা, আমরা হচ্ছে না, ইউটিউবে গেলে যার হবে। কারণে আমরা শেয়ার ইউটিউব করি। যে ইউটিউবে হ্যাঁ, যাওয়া যাচ্ছে। হ্যাঁ, যে জি কোনো জি। প্ল্যাটফর্মে যেতে পারবো। সো আমি যেমন একটা অ্যাডে কাজ করছিলাম ফুড পান্ডার অনেক আগে, যে ট্যাপ করলেই বান্দা হাজির, ট্যাপ করলে ফুড পান্ডা হাজির। সো এই যে লাইনটা, ট্যাপ করলে বান্দা হাজির, ট্যাপ করলে ফুড পান্ডা হাজির। তো এটা কিন্তু একটা ক্রিয়েটিভ লাইন। এটা খুব ছোট্ট একটা লাইন, বাট এই লাইন দিয়ে বোঝাই দিতেছে পুরো গল্পটা, যে আপনি ট্যাপ করবেন, একটা মানুষ চলে আসবে খাবার নিয়ে। সো দ্যাট ইজ দ্য পাওয়ার অফ কপিরাইটিং। আবার আমরা ফুড পান্ডার একটা অ্যাড দেখবো, ফুডির একটা অ্যাড দেখবো। আমাদের কম্পিটিশন যেহেতু এই দুইটা ব্র্যান্ড এখন মাথায় আছে, আর পাঠাও ফুডের একটা অ্যাডও দেখতে পারি আমরা চাইলে। হুম, দেখি যে কোনো একটা দেখে ফেলি। অডিওটা আসতেছে না। এটা মোস্ট প্রবাবলি প্রেজেন্ট করার সময় কোনো একটা ইস্যু থাকে হয়তোবা।
জি ভাইয়া, অডিওটা কি শোনা যাচ্ছিল? না, অডিওটা শোনা যাচ্ছে না। আচ্ছা, চাপ নাই, আমরা লাইফটা সহজ করে ফেলি, এটা অন্যভাবেও আমরা ম্যানেজ করে ফেলতে পারবো। সো আমি একটু বলি, ফুড পান্ডা যেভাবে করে কাজ করে, ফুড পান্ডা আসলে ফার্স্ট মুভার ছিল ইন্ডাস্ট্রিতে। সো ও যেটা দেখায় ফুড ক্রেভিং। হুম, ফুড ক্রেভিং। আমরা এবার ফুডির একটা অ্যাড দেখি একটু। ইউটিউবে থাকি আমরা, আমি এমনি কথা বলতে থাকি। সো ফুড ক্রেভিং নিয়ে কিভাবে কাজ করে, যে যে কোনো সময় যে কোনো জিনিস খাইতে যে ইচ্ছা করাটা, মানে আমার হঠাৎ ফুচকা খাইতে ইচ্ছা করতেছে, আমার হঠাৎ বৃষ্টি পড়ছে খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে, হঠাৎ মনে হইতেছে আমি আহ তেহারি ঘরে তেহারিটা খাই, অথবা রাব্বানির কাবাব খাই, অথবা মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোডের নওশাদের স্যুপটা খাই, বা সেলিম কাবাবটা খাই। তো এগুলো কিন্তু বিভিন্ন ক্রেভিং আমাদের আসে। ফুড পান্ডা ওই জায়গাতেই ব্যাং অন করছে, যে তোমার যখনই যে কোনো কিছু খাইতে ইচ্ছা করবে আমি আসি। সো ও ওদের অ্যাড, ওদের কমিউনিকেশন সবকিছু এইভাবেই করছে, যে খাইতে ইচ্ছা করলেই আমি আসি। এবার ফুডি আসলে কিভাবে করছে, ফুডির একটা অ্যাড দেখি। তো ওই জায়গাটা কিন্তু ফুড পান্ডা নিয়ে নিছে। সো স্পেস, স্ট্র্যাটেজিক স্পেস ইজ ইম্পর্টেন্ট আমাদের জন্য। সো ফুড পান্ডা কোন জায়গাটা নিছে, যে খাইতে ইচ্ছা করলে আমি আসি। বিভিন্ন রকম খাবার দেখায়, ও কিন্তু অ্যাড গুলাতেও তাই দেখায়, এইটা ভাজতেছে, এইটা পুড়তেছে, পিঠা বানাইতেছে, ওই শর্টগুলো দেখলেই খাইতে ইচ্ছা করে। এবার ফুডিরটা দেখি একটু, একটা দেখি। হ্যাঁ, সো নর্মালি অডিও আসবে না, বাট আমি বলতেছি আর কি, আমার যেহেতু মোটামুটি অনেক কাজ কাজ করছি, অ্যাডমিট দেখছি আর কি, তো আমি বলি কি হইতেছে, তো সবাই বুঝতে পারবে গল্পটা। সো ওয়াইফ বলতেছে, হাজবেন্ডে ডাকছে আর কি, দুজনই খাবার অর্ডার দিছে। ও বলতেছে, আরে তুমি তোমার কি অ্যাপ দিয়ে দিতেছো, আমি আমার অ্যাপ দিয়ে দিই, দেখো কত সুন্দর খাবার চলে আসতেছে। দুজনের দাম একই। হ্যাঁ, সো ও বলতেছে এটার দাম কত, ও বলছে এত, ও বলছে আমার দামও তো এত। ফুড পান্ডা কম্পেয়ার করছে না, ওরা ফুড পান্ডার সাথে ফুড কম্পেয়ার। পান্ডা কম্পেয়ার করছে, এক্স্যাক্টলি। সো ফুড পান্ডা ডিরেক্ট বলে নাই, ফুড মামা বলছে। তো যাই হোক, ফুড পান্ডারই অ্যাটাক করছে। সো এখন ও বলল কি ব্যাপার, তোমারও 200 আমারও 200, তো একটু অবাক হইলো। এবার আসলে খেলাটা পরে আসবে, যখন খাবারটা আসে তখন যেটা দেখা যায়, আচ্ছা তখন যেটা দেখা যায়, এই বাড়তি খরচের দিন শেষ ফুডিতে বাংলাদেশে, নিচের লাইনটা দেখা যেতেছে না? তো মূল ঘটনা হইতেছে, ফুড পান্ডাও যেটা করে, ফুড পান্ডা অনেক বড় কমিশন নেয়, এটা আমরা সবাই জানি, মানে অনেক বেশি কমিশন, অ্যারাউন্ড 25-30% নিয়ে যায়। তো এই কারণে যেটা হয়, রেস্টুরেন্ট ওনাররা যখন ফুড পান্ডা, এখন আমি বিজনেস ইনসাইটে যেতেছি, কারণ বিজনেস ইনসাইট যখন থাকবে তখন আমি ব্র্যান্ড প্রোডাক্ট আলাদা করতে পারবো। তো ফুড পান্ডা যেটা করে, ও যখন বেশি কমিশন নেয়, তখন কাস্টমার, এই রেস্টুরেন্ট ওনাররা কি করবে, ওদের তো আসলে করার মতো কিছু নাই, এখন চাইতেছে দিতে হবে, ওর মাধ্যমে বেচতেছে। ওরা যেটা করে, মাংস কমায় দেয় বা একটু চিজ কমায় দেয়। সো ফুড পান্ডায় যখন অর্ডার আসে, ওরা নর্মালি এই অর্ডারটা রেস্টুরেন্টে গেলে যেমন সার্ভ করতো, ফুড পান্ডা দেওয়ার সময় ওদের ইনগ্রেডিয়েন্টস একটু কমায় দেয়, কারণ খরচটা ব্যালেন্স করতে হবে। ফুডি যেটা করছে নতুন ব্যবসায় আসার পরে, ও স্ট্র্যাটেজি এটাই নিছে, যে বাড়তি খরচের দিন শেষ, মানে এক্সট্রা কোনো খরচ দেওয়া লাগতেছে না। এবং যেই টাকায়, মানে ফুড পান্ডায় যদি আমি তেহারি অর্ডার করি একই দোকানের, আমি যদি 6 পিস মাংস পাই, আমি সেম দোকান থেকে ফুডি দিয়ে অর্ডার করলে 8 পিস মাংস পাবো, কারণ ফুড পান্ডার কমিশন বেশি, ওর কারণে রেস্টুরেন্টে কম্প্রোমাইজ করতে হয়। তো এই বিজনেস ইনসাইটটার ইউজ করে ফুড পান্ডা কিন্তু নতুন পজিশন ক্রিয়েট করতেছে। আবার বললাম, ওই যে ফুডের ক্রেভিং, তো ফুডি কেন এসে একই কথা বললো না, যে কারণে এই যে আহ, একজন ভাইয়া প্রশ্ন করছিলেন যে এই প্ল্যাটফর্মের থেকে মেসেজিং আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। বাংলাদেশে একটা বড় প্রবলেম হয়ে গেছে, সবাই প্ল্যাটফর্ম পাইলে মিডিয়া বাইং শুরু করি, বুস্টিং করি, কিন্তু আমি কেমনে অ্যাট্রাক্ট করব মানুষরে, ওর সাইকোলজিতে আমি কেমনে ঢুকবো, সেটা নিয়ে আমি সময় দেই না। সো কোথায় বলবো এটা নিয়ে আমি এত ব্যস্ত, কি বলবো সেটা হারায় যাচ্ছে। তো যাই হোক, সো এখন এই ফুডি চিন্তা করছে যে ভাই আমি ফুড পান্ডার সাথে সাপ্লাই গেমে পারবো না, ব্র্যান্ডিং গেমেও পারবো না, লেটস অ্যাটাক ফুড পান্ডা ওয়ের দে আর উইক। তো ফুড পান্ডায় অর্ডার করলে যে প্রবলেমগুলো হয় সেগুলো নিয়েও কাজ করছে। ও কিন্তু চাইলে পারতো যে, আপনার খিচুড়ি খাইতে ইচ্ছা করতেছে বৃষ্টির দিনে বা শীতের দিনে পিঠা, আমরা আছি ফুডিতে সবসময় আপনার কাছে, ও কিন্তু এটা বলে নাই। ও বলছে আপনি যেহেতু অর্ডার দিতেছেনই, কারণ ফুড পান্ডা মার্কেট ডেভেলপ করছে, মার্কেট গ্রো করছে, মানুষ শেখাইছে খাওয়া। ও আইসে ওই জায়গায় লাফালাফি করে লাভ না, ও বলছে আচ্ছা ঠিক আছে, তুমি তো এমনি খাইতেছো, তোমার টাকাটা বাঁচবে, তুমি আরো বেটার খাইতে পারবা এমনে। এই স্ট্র্যাটেজিতে গেছে এবং খুব
অল্প ভাষায় লাইন বলছে, বাড়তি খরচের দিন শেষ, ফুডিতে বাংলাদেশ, এটাই ওর লাইন। এবার এখন যেহেতু একটা ব্র্যান্ড স্পেস নিছে ক্রেভিং এর, একটা ব্র্যান্ড স্পেস নিছে, এক্সট্রা খরচ বা ঝামেলা নাই। তো আমাদের যে অ্যাপটা, এবার আমরা আবার প্রেজেন্টেশনে ব্যাক করতে পারি। তো আমাদের যে অ্যাপটা খাওয়া দাওয়া, আমরা খাওয়া দাওয়ারে আসলে কোন স্পেসে নিব? কারো কোনো সাজেশন আছে? হোয়াট ক্যান বি আওয়ার স্পেস? কস্ট সেভিং, কস্ট সেভিং স্ট্র্যাটেজি আসলে ফুডি নিয়ে ফেলছে। ফুডি ফুড পান্ডার কম্পিটিটর, রাইট? তো এখন আমাদের আসলে এই স্ট্র্যাটেজিটা ভাবতে হবে, যেই ভাবনার জায়গায় আমরা এই মার্কেটাররা যারা আছে কেউ কাজ করি না, আমরা খালি প্ল্যাটফর্ম খুঁজি, বেচতে চাই, কিন্তু কি বললে মানুষের মধ্যে অ্যাট্রাক্ট হবে ওটা নিয়ে সময় দেই না। তো ওই সময়টা এখন আমরা দিব। সো আমরা 10 মিনিটে আসলে দিয়ে অনেক ভালো কিছু বাইর করে ফেলবো এটাও না, বাট লেটস ট্রাই। আচ্ছা, বিজনেস প্রবলেমগুলা কি আছে সেগুলা নেই। তো আমরা হ্যাসেল ফ্রি বলতেছে অনেকে, কম সময়ে দ্রুত ডেলিভারি। আমি কম সময়ে আসলে বাসার কাছে রেস্টুরেন্ট হইলে কম হবে, বাসার থেকে দূরে হইলে তো আমি বেশি প্রমিস করে লাভ নাই। অলওয়েজ কাস্টমাররা যদি আমি একটা ভেগ প্রমিস করি, ও আমার কাছে একবার আসবে, দ্বিতীয়বার কোনোদিন আসবে না। সো অলওয়েজ যেই প্রমিসটা আমি করতেছি ওটা যদি আমি রাখতে পারি, ও আমার রিপিট কাস্টমার হবে, এবং ও যখন রিপিট কনজিউমার হবে ওর বন্ধু বান্ধবরে বলবে। সো এই ভুল করা যাবে না যে আমি বললাম দ্রুত ডেলিভারি, আর দ্রুত এখন রেস্টুরেন্ট দূরে হলে তো আমি দ্রুত দিতে পারবো না। সো কোয়ালিটি উইথ মোর কোয়ান্টিটি। ওকে, মেক ইট হেলদি বাট টেস্টি, ওটা ম্যাগির জায়গা হয়ে গেছে। কস্ট সেভিং, বেস্ট কোয়ালিটি, ইট নাও পে লেটার। ইট নাও পে লেটার ইজ এ ডিফারেন্ট কনসেপ্ট, তখন আমার ব্র্যান্ড আসলে যেতেছে না। হ্যাসেল ফ্রি বলছে একজন, চাইনিজ খাবার ঘরে বসে। আচ্ছা, এবার একটু আসলে চিন্তা করতে, এবার আবার আর কমেন্ট না করি, আমি জাস্ট এইগুলো নিয়ে একটু ডিসকাস করি। চাইনিজ খাবার ঘরে বসে আমি বলবো না ব্র্যান্ডের জন্য, কারণ এই ব্র্যান্ড চাইনিজ খাবার বেচবে, মোগলাই খাবার বেচবে, আমেরিকান খাবার বেচবে, সব ধরনের খাবার থাকবে। হেলদি টেস্টিও বলতে চাই না, বিকজ আনহেলদি ফুড থাকতে পারে, চটপটি তো হেলদি না, ফুচকা তো হেলদি না। তো এটা আমার যেটা করতে হবে, দুইটা জিনিস আছে, একটা কপি রাইটিং বা ক্রিয়েটিভ রাইটিং এর সময় সব সময় ইম্পর্টেন্ট ফাংশনাল যে কথাগুলা, টেস্ট, হেলথ, ইজ, এগুলো রিজেন্টে বিলিভে আসবে পরে, বাট কথায় মানুষের ইমোশনের জায়গায় থাকতে হবে। যেমন বাড়তি খরচের দিন শেষ, ফুডিতে বাংলাদেশ, এটা কিন্তু কিন্তু ফাংশনাল কোনো কথা না, ইমোশনাল রেশনাল কোনো জায়গা না, ইমোশনাল কথা। ট্যাপ করলে বান্দা হাজির, ট্যাপ করলে ফুড পান্ডা হাজির, ইমোশনাল একটা কথা। সো আমরা এক্স্যাক্টলি চাইনিজ খাবার দিব না আমেরিকান দিব, কি দিব, প্রাইস কত দিব, এগুলো পরে। এগুলো আমি আজকে বলবো চাইনিজ খাবার, কালকে আরেকটা ব্র্যান্ড চাইনিজ খাবার বলবে, ওরা এমন কিছু বলতে হবে যেটা আসলে ইমোশনাল একটা অ্যাঙ্গেল থাকবে। যেমন গ্রামীণ ফোন কি বলে, চলো বহুদূর, আগে বলতো কাছে থাকুন। রবি কি বলে, জ্বলে উঠুন আপন শক্তিতে, আগে বলতো, এখন বলে লাইফে নতুন এক্সপিরিয়েন্স। বাঙালিং বলে দিন বদলের চেষ্টা। সেগুলো কিন্তু সব ইমোশনাল স্পেস, ফাংশনাল কিন্তু না। গ্রামীণ কিন্তু বলে না যে আমার আহ, এখন বলতেছে 1 নম্বর নেটওয়ার্ক, বাট ও কিন্তু কখনোই এইসব জায়গা বলতো না আমার রেট বেশি, এগুলা অন্য স্পেস, এগুলো অফারে আসবে। বাট আমার ব্র্যান্ডের স্পেস, ব্র্যান্ড বিল্ডিং করতে হয় ইমোশনাল জায়গাতে। তো এখন আমরা ফুডির জন্য আমরা যদি আমাদের খাওয়া দাওয়া ব্র্যান্ডটার জন্য ভাবি, আসলে কি কি প্রবলেম ফেস করে, তো আমাদের ইউএসপি কি এটা আগে ভাবা দরকার। আমরা একটু নিচে যাই, পরের স্লাইডে ইউএসপি জিনিসটা একটু লিখি। ইউএসপি হচ্ছে ইউনিক সেলিং প্রপোজিশন, এটা অনেকে কেএসপিও বলে, কি সেলিং প্রপোজিশন। সো ইউএসপি হইতেছে আমাদেরকে অন্য ব্র্যান্ডের থেকে আলাদা করবে। তো এখন ফুড পান্ডার ইউএসপি কি? ফাস্ট ডেলিভারি দেয়, কোনো ভেজাল নাই, কোনো কল দিয়ে হ্যাঁ না। পাঠাও ফুডে যে সমস্যাটা আছে, আমরা পাঠাও ফুডের ডিসকাশনে যাইনি কারণ অনেক সময় চলে যাচ্ছে। সো পাঠাও ফুডের প্রবলেম আছে কি, আপনি অর্ডার করবেন, একজন বলবে ভাই আমি আসতে পারবো না, আমার সাইকেল নষ্ট, আবার অর্ডারটা ক্যান্সেল করতেছি, আবার অর্ডার করেন, বা একজন রাইডার ক্যান্সেল করে আরেকজন যায়। ফুড পান্ডার ইউএসপি কি? কোনো ঝামেলা নাই ভাই, অর্ডার করবা, আমার নিজের ডেলিভারি ম্যান আছে, তোমার বাসায় পাঠিয়ে দিব, হয়তো 5-10 মিনিট বেশি লাগবে, তুমি যদি আমাকে 20 টাকা বেশি দাও আমি প্রায়োরিটি দিয়ে ফাস্ট ডেলিভারিও দিয়ে দিব। সো ফুড পান্ডা ইজ অ্যাকচুয়ালি, আরে পার্সেন্টেজ বেশি নেয়, খাবার কম দেয়, যাই করুক, ডেলিভারি ভেরি স্মুথ অনেক ক্ষেত্রে, কারণ অর্ডার দিয়ে আমার বারবার কাউরে ফোন দেওয়া লাগে না, এটা ওর ইউএসপি। সার্ভিস। পাঠাবের ইউএসপি কি, কেউ বলতে পারবো? এই যে সাব্বির আহমেদ ভাই একবার লেখছিল বাই নাও ইট নাও পে লেটার, এটা কিন্তু আসলে আমাদের ব্র্যান্ডের জায়গায় হইতে পারে না। কারণ কি? বিকজ এটা পাঠাবের জায়গা, পাঠাবের ইউএসপি এটা যে এখন খাও পরে টাকা দাও। ওকে, সো এইটা ইজ দ্য প্রবলেম, এই কারণে আমরা বাই নাও পে লেটার যেতে পারবো না। সো আমরা দুইটা ইউএসপি পাইছি, একটা ইউএসপি হইতেছে অর্ডার করলে কোনো চিন্তা নাই, বাসায় চলে আসবে খাবার।
খাবার না আসলে ওই খাবারের দাম আমারে দিয়ে দিবে গিফট হিসাবে, এরকম সার্ভিস। আরেকজনের প্রবলেম কি, ও আমারে পরে বাকিতে খাবার দেয় কিন্তু ডেলিভারি ম্যান আসে না। তো এক একজনের এক একটা ইউএসপি আছে, ও পে লেটার ইউএসপি, ও কনভিনিয়েন্সের ইউএসপি, আমার একটা ইউএসপি বের করতে হবে। সো কমেন্টের থেকেই দেখি আমরা একটা ইউএসপি পাইছি। ইনফ্যাক্ট একজন লিখছে এনি ফুড এনি টাইম, আরেকজন লিখছে ফুড অ্যাট ইউর ডোর স্টেপ 24/7। আচ্ছা, এটা অলরেডি দুই একটা ব্র্যান্ড আসতেছে, বাই হেয়ার নাও আসছিল, আছে এখনো, মানচিজ একটা ব্র্যান্ড আছে, বাট লেটস চেক দিস অ্যাজ এ ইউএসপি। সো আমাদের ইউএসপি হইতেছে মিড নাইট ডেলিভারি, 24/7 ডেলিভারি। লিখি একটু, আমরা একটা ইউএসপি পাইলাম তাইলে না? না না, এটা দেখতে হবে না, আমরা স্লাইডে লিখলেই হবে। সামিল, হ্যাঁ। সো ইউনিক সেলিং প্রপোজিশন আমরা যেটা পাইলাম মিড নাইট ডেলিভারি, আরেকটা পাইলাম হচ্ছে 24, ওই একই জিনিস আসলে, 24/7 ডেলিভারি, মানে 24 ঘন্টা ডেলিভারি দেয়। তাইলে আমরা একটা ইউএসপি পাইলাম যেটা সবার কাছে নাই। ফুড পান্ডা মেবি একটা দেড়টা পর্যন্ত পাওয়া যায়, বাট এরপরে যায় না। পাঠা ফুডের আসলে কোনো খবরই থাকে না রাত হয়ে গেলে। সো আমি একটা ইউএসপি পাইছি যেটা আমার আছে, কারো নাই। সো ফুড পান্ডার ইউএসপি আছে, কোনো ঝামেলা নাই। পাঠার ইউএসপি আছে, পরে দেয়। আমার ইউএসপি পাইলাম 24/7 ডেলিভারি, মিড নাইট ডেলিভারি। ডান। তাহলে আমরা ব্র্যান্ডের নাম পাইছি, টার্গেট গ্রুপ পাইছি, ইউএসপিও পাইছি। এবার আমরা ব্র্যান্ডের পজিশন রেডি করি একটা, পরেরটা যাই। এবার এটা আসলে স্ট্র্যাটেজির কাজ, এগুলো সবই যে কপিরাইটিং এর কাজ তা না, বাট আমরা জাস্ট ক্যাম্পেইন ডিজাইনের জন্য করতেছি। আমরা একটা স্ট্রং ব্র্যান্ড পজিশনিং ভাবি। সো 24 ঘন্টা ডেলিভারি দেয়, তাহলে আমার পজিশন কি হতে পারে? একটু চিন্তা করি আমরা। আমাদের নর্মালি এটা এবার বিজনেস ইনসাইট নিয়ে ভাবি, কনজিউমার ইনসাইট নিয়ে ভাবি। ক্লিক করি, খাবার আনি, ভোজন সহজ, আগে খাও ফুর্তিতে থাকো। এটা আসলে সবার জন্য হবে। হ্যাঁ, মিডনাইট ডেলিভারি করবে এটা। করবে এটা কে? করবে, অনেক মানুষ করে। অলরেডি ঢাকায় অনেকগুলো ব্র্যান্ড আছে, ভোর 4টা 5টা পর্যন্ত ডেলিভারি করে। সো ডেলিভারি ম্যানদের পে করলে দে উইল ডু ইট, সমস্যা নেই। ওকে, সো আমরা এবার আমাদের স্পেসটা হচ্ছে, খাবার সবসময় কাছে থাকে না, তাই না? বাসায় রাত্রেবেলা আহ যখন 2টা 3টার সময় খিদা লাগে, অনেকে ফ্রিজ খুলি, এটা একটা অভ্যাস আছে না মানুষের? আমার আছে, আমি রাত্রেবেলা আমি জানি ফ্রিজে কিছু নাই, তাও যাই একটু খুলি কিছু আছে কিনা খাওয়ার। তো এটা একটা প্রবলেম। সো আমরা একটু ভাবি এরকম আর কি কি প্রবলেম আমরা সলভ করতেছি। মিডনাইট ক্রেভিং একটা বড় জায়গা। এই যে একজন একটা কপি দিয়ে ফেলছে, ভালো, দিনরাত সব সময় খাওয়া নিয়ে চিন্তা নয়। ওকে, সো খাওয়ার নিয়ে চিন্তা নেই, এটা ভালো। সকালের নাস্তা ইজ নট দ্য স্পেস। আচ্ছা, আমরা যদি ভাবি এখন, হ্যাঁ, আমিও ভাবতেছি আর কি, চিন্তা করি আমরা স্পেসটা কি দিব, কপি লাইন পরে দিচ্ছি। মেইন স্পেস হইতেছে আমাদের ব্র্যান্ডের আর্কিটাইপ থাকে, কোন ব্র্যান্ড কেয়ার গিভার, কোন ব্র্যান্ড ম্যাজিশিয়ান। সো এই ব্র্যান্ডটা অ্যাকচুয়ালি কেয়ার গিভারের জায়গায় আমি রাখতে চাই। সো ব্র্যান্ড আর্কিটাইপ গুলো আমরা যদি কোর্সটা করি, এখান থেকে যারা যারা কোর্স করব, তখন ডিটেলে গেলে জানা যাবে হোয়াট ইজ ব্র্যান্ড আর্কিটাইপ অ্যান্ড এভরিথিং, এগুলো কি কি জিনিস। সো ব্র্যান্ড আর্কিটাইপে আমি এখন ঢুকতেছি না, বাট আমি জাস্ট ব্যাক অফ মাইন্ডে নিজের জন্য আমরা একটু ব্র্যান্ড আর্কিটাইপটা লিখে রাখি, কেয়ার গিভার। সো অ্যাজ এ কেয়ার গিভার ও আমার পাশে আছে, সেই ব্র্যান্ডটা আমাকে যত্নে রাখে, আমার পাশে থাকে। ফুড পান্ডা আইসা আমারে খাবার দিয়ে চলে যেতেছে, পাঠা ফুড যাইতেছে, আমার রাত্রে ক্ষুধা লাগলে কি হয়? আমার পাশে কেউ থাকে না। তো রাত্রেবেলা যখন ক্ষুধা লাগে তখন কে থাকে? কেউ কিন্তু থাকে না। হয় বউ থাকে, নাইলে মা থাকে, মানে ফিজিক্যালি থাকে না। বউয়ের রান্না করা কোনো জিনিস থাকে, বা মায়ের রান্না করা কোনো জিনিস থাকে। বাট এখন আমাকে মেল শভিনিস্ট ভাবেন না, বাবাও রান্না করতে পারে, ভাইও রান্না করতে পারে, হয়তো বা ভাইয়ের রান্না করা জিনিস আছে। তো আপনজন প্রিয়জনের কোন রান্না করা জিনিস থাকলে আমরা রাত্রেবেলা খাইতে পারি, অথবা অথবা কোনো একটা কিছু যেটা আমি নিজেই রান্না করতেছি, বাট আমি নিজেই যদি রান্না করার প্যারা নিই, তাহলে তো আমি ফুড ডেলিভারি করতাম না। সো আমি কেয়ার গিভারের জায়গায় আছি, এবং নিচে যাই, ব্র্যান্ড পজিশন দেই।
এটা এই যে ব্র্যান্ড পজিশন, এটা কিন্তু কনজিউমার বা অডিয়েন্স জানবে না। এটা যারা কাজ করে এটার পিছে, তাদের কেবলা যেন ঠিক থাকে এই কারণে, কারণ আমার ব্র্যান্ড সবসময় এটা নিয়ে কথা বলবো এই কারণে। সো ব্র্যান্ড পজিশন আপাতত রাফলি একটা দেই যে আ ফ্রেন্ড who take cares of your stomach whenever you need. টেক্স কেয়ার হবে, সমস্যা নাই, আমরা গ্রামার ট্রামার ভুলে যাই। এনি আওয়ার অফ দ্য ডে অথবা whenever you need. জাস্ট লাইক ইওর মাদার, কথার কথা। সো এইটা আমরা আমাদের এই ব্র্যান্ড পজিশনিং এর যে লাইনটা, এটা আপাতত একটা মোটামুটি পচা লাইন হইছে। বাট নরমালি যখন আমরা কাজ করি একটা ব্র্যান্ড পজিশন করতে আমরা 7 দিন, 8 দিন, 10 দিন, 15 দিন সময় পাই। So তখন একটা খুবই ফাইন টিউন লাইন আসে। নিডের পরে একটা ফুল স্টপ বা কমা দিয়ে দিতে পারি, তাহলে আমার একটু ওসিড কম হবে। সো এবার আমরা পরের স্লাইডে যাই। এবার আমরা আসলে ব্র্যান্ড আর্কিটেক্ট পাইছি, কেয়ার গিভার, ব্র্যান্ড পজিশনিং পাইলাম। এবার পরে নতুন একটা স্লাইডে যাই, ব্র্যান্ড কালার দিই কি হবে। সামিউল কি আছে আমাদের সাথে? জি ভাইয়া। হ্যাঁ, সো একটু পরের স্লাইডে যাই। জি। আমরা অলরেডি অনেক বাজে গেছে না, 57। সো আমরা একটু ফার্স্ট একটু কালার ড্রপ করি। সো ফুডির কালার আমরা সবাই জানি লাল, ফুড পান্ডার কালার আমরা সবাই জানি কি কালার, মেরুন বা পিঙ্ক। সো আমাদের যে খাওয়া দাওয়া ব্র্যান্ডটা, খাওয়া দাওয়া, এটার কালার কি হবে? সাজেশন দেন কয়েকজন তাড়াতাড়ি। পার্পেল অ্যান্ড হোয়াইট না, পার্পেল যাইতে চাই না, বিকজ পার্পেল পিঙ্কের অনেক কাছাকাছি। ওকে, সো ইয়েলো বলছে, লাইট গ্রিন বলছে, আর কেউ কমেন্ট না করলেও হবে। ইয়েলো অনেকগুলো আসছে, 3টা ইয়েলো আসছে, লেটস চেক ইয়েলো। সো ইয়েলো কোনো ফুড ডেলিভারি নাই, ট্রু। সো এই কারণে আমরা ইয়েলো কালারটা পিক করলাম। সো এটা কেন পিক করলাম? যা ইচ্ছা যখন ইচ্ছা খাও। আচ্ছা, ইন্টারেস্টিং, আচ্ছা এটাতে আসতেছি। ইয়েলো কেন পিক করলাম? বিকজ ইয়েলো, আমরা অনেক ধরনের ব্র্যান্ড দেখবো, বাট ফুড ডেলিভারিতে কিন্তু ইয়েলো কালারটা নাই। সো আমার যে কোনো কমিউনিকেশন মানে হচ্ছে যে কোনো অ্যাড, এটাকে আমরা কমিউনিকেশন বলি। সো যে কোনো অ্যাড, যে কোনো কন্টেন্টে আমি সবার থেকে আলাদা হতে পারবো। যেমন টেলকো গুলো দেখেন, গ্রামীণ নীল, রবি লাল, বাংলালিংক কমলা, সিটিসেল নীল ছিল, টেলিটক সবুজ, সবাই কেন আলাদা কালারে গেছে? এয়ারটেল আর রবি লাল, দুইটা কিন্তু বাই দ্য ওয়ে একই কোম্পানি ওন করে। সো সবাই কেন আলাদা আলাদা কালারে গেছে? বিকজ কালার আসলে ব্র্যান্ড আইডেন্টিটি বিল্ড করতে অনেক হেল্প করে। সো আমরা কালারও পাই গেলাম, নাম পাই গেলাম, টিজি পাইলাম, পজিশন পাইলাম। এবার এই ব্র্যান্ডের একটা লাইন দরকার। চলেন লাইনটা এবার সেট করি সবাই। দ্যাট ইজ কপিরাইটিং এর একটা ভেরি ইম্পর্টেন্ট পার্ট। সো কপিরাইটিং এর এই পার্টে আমরা এসে ব্র্যান্ডের লাইন কি দিব? So আমাদের কেয়ার গিভার যে আমার পাশে সব সময় আছে। সো আমার মাথায় হঠাৎ একটা জায়গা আসছে, মানে আমরা তো সারা রাত অর্ডার দিতেছি, মানে আমরা আসলে লোনারদের সাথে কথা বলতেছি। রাত জায়গা যারা খায় ওরা কিন্তু অনেক বেশি না। তো এমন না যে রাত্রে খাইলে দিনে খাবে না। সো মানে এটা আরেকটা জিনিস বলি, আমরা যেহেতু টাইম কনস্ট্রেন্টে আছি, আমরা এখন যেই লাইনটা বের করব, এটাই হয়তো আলটিমেট ফাইনাল বেস্ট লাইন ফর দ্য প্রোডাক্ট হবে না, বা ফর দ্য ব্র্যান্ড হবে না। কালকে সকালে চিন্তা করলে আরো ভালো লাইন আসতে পারে। আমি জাস্ট ওয়ার্ক ইন প্রোগ্রেস, মানে কাজের প্রসেসটা দেখাইতেছি কোনটার পর কোনটা হয়। আমার মাথায় যেটা আসছে, খাওয়া দাওয়া। খাওয়া দাওয়া আমার অ্যাপের নাম, এবং খাওয়া দাওয়ারে আমি যদি আসলে, খাওয়া দাওয়া কিন্তু একটা বাংলা ভাষার মজার টার্মও। দাওয়া একটা আলাদা শব্দ, কিন্তু খাওয়া দাওয়া একসাথে বলে। সো দুইটারে যদি ব্লেন্ড করতে চাই, সো একটা ইনসাইট আমার মাথায় ঘুরছে যে যারা রাত্রেবেলা থাকে ওরা কিন্তু লোনার, যেটা বলতেছিলাম যে রাত্রেবেলা যদি আমরা অনেক রাতে 2টা 3টার দিকে একটা বড় বিল্ডিং এ তাকাই, হয়তো দেখবো ওই বিল্ডিং এ 4টা বা 5টা জানলায় লাইট জ্বলতেছে, বাকি কিন্তু সব অন্ধকার। সো ওই 4-5 জন হয়তো কোনো প্যাশন নিয়ে ব্যস্ত, লাইফে কিছু অ্যাচিভ করতে চায়, অথবা হয়তো কিছুই করতেছে না, কিছু একটা চিলমিল করে আসলে সিনেমা দেখতেছে, একটু আছে মজায় আর কি। অথবা হয়তো কোনো একটা প্যারা খাইতেছে, কালকে জমি জমা বিক্রি করতে হবে, কি হবে। সো এক একজন এক এক ধরনের চাপে আছে। আবার এমনও হইতে পারে কেউ হয়তো লোনার না, ও বন্ধু বান্ধব দিয়ে একটা আড্ডা দিতেছে রাত্রেবেলা, তাই না?
তো আমরা যদি এই লাইনটা দেই, কেউ থাকুক বা না থাকুক, খাওয়া দাওয়া থাকুক 24 ঘন্টা। সো এটা জাস্ট, আচ্ছা একটু এটার আরেকটু ক্রাফট করা যায় কিনা, এই লাইনটার আশপাশে কেউ কি আরেকটু বেটার লাইন দিতে পারবে? আচ্ছা, এটা আমরা লিখে ফেলি। আমরা বাংলা যদি টাইপ করতে না পারি সমস্যা নাই, ইংলিশেই লিখে ফেলি। কেউ থাকুক বা না থাকুক, নিচের লাইনে যাই, এন্টার দিই। খাওয়া দাওয়া থাকুক সব সময়। খাওয়া দাওয়াটা একসাথে দিই, ওটা তোমার অ্যাপের নাম আসলে। ব্যাস। খাবার সারা বেলা, আসলে খাওয়া দাওয়া সারা বেলা হইতে পারে, ভালো। নাই কেউ আছি সাথে। ওকে, সো কেউ থাকুক বা না থাকুক, কেন আমার কাছে আরেকটা কারণে ইন্টারেস্টিং লাগছে। মানুষ কেউ থাকতে পারে, নাও পারে, কিন্তু খাওয়া দাওয়াটা ওর সাথে থাকে। আর এখন যখন একসাথে সবাই থাকে, ওই জায়গাতেও খাওয়া দাওয়ার ব্যাপারটা আসে। আর তার চেয়ে যে কারণে আমার কাছে এটা ইন্টারেস্টিং লাগতেছে, কারণ আমি জানি আর কেউ নাই, ফুড পান্ডা নাই, পাঠাও ফুড নাই। মানে আমি যেটা বলতে চাই, তোমার পাশে আর কেউ না থাকলেও আমি আছি সারা রাত সব সময়। সো কেউ থাকুক বা না থাকুক, খাওয়া দাওয়া থাকুক সব সময়, বা ইনফ্যাক্ট খাওয়া দাওয়া থাকবে সব সময়, এটা লিখি তাহলে আরো বেটার। তা আমার ব্র্যান্ড প্রমিসটা বেটার হয়, থাকুকটাকে থাকবে করি। না না না, সরি, আবার ব্যাক করি, আমি বুঝাতে পারি আমি। আহ, এই এই কেউ থাকবে বেকার জায়গায় থাকবে লিখি, মানে খাওয়া দাওয়া থাকবে সবসময়, এটা তো আমার ব্র্যান্ড প্রমিস, আমার ব্র্যান্ডটা তো কেয়ার গিভার। হ্যাঁ, থাকুকটা থাকবে হবে, রাইট। ওকে, সো কেউ থাকুক বা না থাকুক, খাওয়া দাওয়া থাকবে সব সময়। মানে আমি যেটা বুঝাতে চাই যে তুমি 24 ঘন্টা আমারে পাবা, যেভাবে তুমি মারে ডাকলে পাও, আমারে পাবা, যখন তখন খাবার অর্ডার দাও, আমি আসি। এবার আমরা একটু কমেন্ট সেকশনে যাই। আচ্ছা, নো মোর হাঙ্গার স্ট্রাইক, ভেরি ভেরি ইন্টারেস্টিং, এখনকার জন্য খুবই, মানে এটা রিয়েল টাইম মার্কেটিং এর জন্য খুব ভালো। সো এই ব্র্যান্ডটা রাকিব যখন, ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া সরি ফর দ্য ইন্টারাপশন। আমাদের প্লিজ। হচ্ছে আজকের ওয়েবিনারের সেলস টিম থেকে আমাদের পল্লব ভাইয়া আছেন। আচ্ছা, তো ওকে, ভাইয়া হচ্ছে আমাদের পার্টিসিপেন্টস যারা আছেন তাদের সম্পর্কে জাস্ট 1 থেকে 2 মিনিটে একটু ব্রিফ করে দিন। ঠিক আছে, শিওর কিছু শিওর। জি, পল্লব ভাইয়া শুনতে পাচ্ছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ জামিউল ভাই সুযোগ জি করে ভাই। দেওয়ার জন্য। থ্যাংক ইউ হ্যালো সবাইকে। বলো ভাই। থ্যাংক ইউ রাকিব ভাইকে এতক্ষণ সুন্দর একটা ওয়েবিনার নিচ্ছেন বা জি, কন্টিনিউ করার জন্য। থ্যাংক ইউ ভাই। তো রাকিব ভাই আসলে যে টপিকের উপর আলোচনা করতেছিল, হ্যাঁ, এই টপিকের উপরেই আসলে আমাদের একটা প্রিমিয়াম মানের কোর্স লঞ্চ হচ্ছে। আমাদের কোর্সটা শুরু হচ্ছে হলো ফেব্রুয়ারির 16 তারিখ থেকে। তো বাংলাদেশে বেস্ট একটা কোর্স কারিকুলাম অনুসারে আমাদের এই কোর্সটা সাজানো। আর বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এ অনেক সুযোগ আছে। ম্যাক্সিমাম কোম্পানিতেই আসলে এখন ডিজিটাল মার্কেটার দরকার। ডিজিটাল মার্কেটার ছাড়া আসলে প্রতিটা কোম্পানি অচল। তো রাকিব ভাইদের মতো আমাদের আরো আহ, কিছু সিনিয়র টিচার থাকছে। তো আমাদের একদম শামীম ভাইয়া আছেন, যিনি বাংলাদেশের একজন বেস্ট ডিজিটাল মার্কেটার। তো এছাড়াও আছে আমাদের শোভন ভাইয়া। রাকিব ভাইয়া তো থাকছেই। তো আমাদের কোর্সে একদম বেসিক থেকে আমরা শুরু করব। একদম ফেসবুক মার্কেটিং থেকে শুরু করে ফেসবুক মার্কেটিং, গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স, এসইও, আদার সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট ক্রিয়েটিং, কপি রাইটিং, এভরিথিং। অর্থাৎ আপনি একজন ডিজিটাল মার্কেটার হওয়ার জন্য আসলে আপনার যতগুলো স্কিল থাকা দরকার আমাদের কোর্সে কিন্তু সবগুলোই আছে। এছাড়াও কোর্সটা 7 মাসের হলেও কিন্তু আপনাকে ইনকামের জন্য 7 মাস আসলে ওয়েট করতে হবে না। আমাদের কোর্স যেমন ফেসবুক মার্কেটিং শেষ হয়ে যাওয়ার পরে আসলে একজন লার্নার কিভাবে আসলে ফেসবুক মার্কেটিং থেকে ইনকাম করতে পারবে, কিংবা ফেসবুক, তারপর ফাইবার, আপওয়ার্ক, freelance.com এ আসলে কিভাবে অ্যাকাউন্ট খুলে ফেসবুক মার্কেটিং সম্পর্কে আসলে কাজগুলো পাবে, এই প্রপার একটা গাইডলাইন কিন্তু আমরা দিবে।
এরপর আবার গুগল অ্যাডস, গুগল অ্যানালিটিক্স এইসবের সেম একটা গাইডলাইন থাকবে আসলে কিভাবে আপনারা ইনকাম করতে পারেন। তো আসলে কোর্স শেষেও আমাদের আবার এখান থেকে জব প্লেসমেন্টের সুযোগ আছে, কারণ আমাদের 100+ কোম্পানির সাথে আমাদের অ্যাফিলিয়েট হিসেবে আমরা কাজ করি। তো আমাদের পেজে বা আমাদের লিঙ্কডইন এ আপনারা ভিজিট করলে দেখতে পারবেন যে প্রায় আমরা রিক্রুট করি আর কি বিভিন্ন কোম্পানির হয়ে, আমরা ট্রাই করে আসলে তাদেরকে ভালো ভালো জায়গায় জব প্লেস করে দেওয়ার জন্য। তো মার্কেটে ডিজিটাল মার্কেটার যে প্রচুর ডিমান্ড আছে, হ্যাঁ, তো ট্রাই করেন। আর যারা ওয়েবিনার আছে অবশ্যই ডিজিটাল মার্কেটারের উপর অবশ্যই তাদের আগ্রহ আছে দেখে হয়তো আজকে ওয়েবিনারে জয়েন করেছেন। তো আমাদের কোর্সটা যেহেতু আগামী মাসে 16 তারিখে শুরু হচ্ছে, আজকে লাস্ট ডেট এই মাসে। তো আপনারা যারা ভর্তি হয়েছেন চেষ্টা যদি ট্রাই করেন আগামীকালকের মধ্যে ভর্তি হওয়ার, অবশ্যই আপনাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট থাকবে। আর কোর্স সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে যদি আমাকে কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে ফোন দিতে পারবেন। আমার নাম্বারটা আমি হলো চ্যাট বক্সে দিয়ে রাখছি। থ্যাংক ইউ অল এত সুন্দর করে শোনার জন্য। ঠিক আছে, রাকিব ভাই কন্টিনিউ করেন। জি, থ্যাংক ইউ। সো আমি যেটা বলতেছিলাম, আমরা যে এই স্পেসটা লক করছি, বাট আই এম ভেরি প্রাউড যে কমেন্ট সেকশন আমি পুরোটা পড়লাম, কয়েকটা লাইন আমার কাছে মনে হয়েছে এটা থেকেও ভালো, বাট এখন চেঞ্জ করব না যেহেতু সময় নাই। সো একজন বলছে নো মোর হাঙ্গার স্ট্রাইক, এটা খুব ভালো রিয়েল টাইম কন্টেন্ট হতে পারে, হয়তো আমাদের ব্র্যান্ডের পেজের থেকে একটা কনসেপ্ট যাবে, নো মোর হাঙ্গার স্ট্রাইক, অর্ডার নাও। সো এটা খুবই রেলেভেন্ট হতো এখনকার জন্য, মানুষজন শেয়ার টেয়ার দিত। আমার লাইন খুব ভালো লাগছে একটা লাইন, হাঙ্গার নেভার স্লিপস নিদার ডু উই। সো এটা খুবই সুন্দর একটা লাইন। দেন আরেকজন কি জানি একটা লাইন দেখলাম মাঝখানে, আহ, আচ্ছা আমি লাইনটা হারাই ফেলছি, যাই হোক অনেক ভালো ভালো কিছু অপশন আসছে, ডেফিনেটলি বেটার লাইনস দেন হোয়াট উই হ্যাভ। সো অনেকে আবার বলছে যে একজন কমেন্ট করতেছিল, আচ্ছা যাই হোক, এই এই নিশ অডিয়েন্সের কথা একজন বলল। সো নিশ অডিয়েন্সের কাছেই আমার যাইতে হবে, কারণ ফুড ডেলিভারি কত পার্সেন্ট মানুষ করে বাংলাদেশে, কোনো আইডিয়া আছে আপনাদের? ইফ ইউ গো ডিপ ইট উইল নট বি ইভেন 2%। সো সারা বাংলাদেশের জনসংখ্যা হিসাব করলে, সো আমার ক্যাটাগরিটাই যখন এটা হবে, আই হ্যাভ টু টার্গেট নিশ। আমি আসলে সবার সাথে টার্গেট করে করতে চাই না। মেবি ইন 5 years 10 years থিংস উইল চেঞ্জ, বাট নট রাইট নাও। এখন আমরা ফুড ডেলিভারি মার্কেটটাই আসলে নিশ। সো তারপরও কোভিড হওয়াতে ধরেন এইটুক হয়েছে, নাহলে আরো দেরি লাগতো। যাই হোক, সো আমরা যে জায়গা ছিলাম, সো আমরা লাইন্স পাইলাম, লাইন্স আছে গ্রুপে, চ্যাট বক্সে সবাই একটু পড়তে পারেন, অনেক সুন্দর সুন্দর লাইন আসছে। বাট আমরা আপাতত এটা দিয়ে থাকবো, কেউ থাকবো না থাকুক, খাওয়া দাওয়া থাকবে সব সময়। সো এবার আমরা লঞ্চ করলাম ইয়েলো কালারের একটা ব্র্যান্ডিং। তো আমাদের প্রথমে একটু পরে যাই, পরের স্লাইডে যাই। সো আমাদের একটা লোগো লাগবে, যে লোগোটা আমরা ধরে নিলাম আমাদের আছে। এবার আমরা লঞ্চের জন্য কি করব? প্রথমত আমরা একটা টিভিসি বানাবো, মানে সরি টিভিতে আসলে দেখাবো না, ওভিসি বানাবো, কারণ টিভিতে দেখায় লাভ নাই। টিভি আসলে সারা দেশে চলে, তো রংপুর, দিনাজপুর, ফরিদপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ এসব জায়গার মানুষের আসলে আমার এই অ্যাড দেখে লাভ নাই, আমার টাকাটা ওয়েস্ট হবে। রাদার আমি ওভিসি বানাতে চাই, একটু লিখি ওভিসি। এবং আমি আরবান, এই যে আমাদের টার্গেট গ্রুপ যাদেরকে আমরা একদম প্রথমে দিয়ে আসছিলাম তাদেরকে টার্গেট করতে চাই। সো আমি ওবিসির মধ্যে গল্পে কি দেখাবো? So আমার মাথায় কিছু গল্প আছে, বাট আমি গল্পের ডিসকাশনে যাব না, জাস্ট বর্ডার লাইন বলি। কথা কথা, বিজি লাইফ, রাত্রেবেলা এসে একটা সেলফ ইন্ডালজেন্স। তো সারাদিন এত ব্যস্ততা, ব্যস্ততার মধ্যে আমি খাবার দেখাবো। ধরেন ব্যস্ততার মধ্যে ওর আসলে বাসা থেকে লাঞ্চ নেওয়ার টাইম নাই, অফিসে লাঞ্চ পাইতেছে না, মিটিং এর মধ্যে অর্ডার দিছে, এরকম সিচুয়েশন। আবার ওদিকে ওরই একটা ফ্রেন্ড বা অন্য কোনো একটা ক্যারেক্টার, ও হয়তো সারাদিন দৌড়ের উপর ছিল, অর্ডার করার টাইম পায় না, বাসায় গেছে, প্রজেক্ট শেষ হয়ে গেছে। তখন আসলে একটা ইন্ডালজেন্স চায় মানুষ, মানে একটা প্যাম্পার, একটু শান্তি, একটু আদর। হয়তো একটা কাস্টার্ড অর্ডার দিছে রাত 3টার দিকে। সো এই ধরনের একটা ব্লেন্ডে একটা ইউথ বেসড গল্প দেখাবো আরবান সিটির উপরে, যে ওভিসিটা আমি চালাইতে চাই। সো এই ওভিসিটা আমরা প্ল্যাটফর্ম কি কি যাব? ইউটিউবে যাব, আমরা ইনস্টাতে যাব, আমরা ফেসবুকে যাব, আমরা ভার্টিক্যাল ফর্মে রিলসে থাকবো। ঠিক আছে, ইউটিউব, ইনস্টা, ফেসবুক অ্যান্ড রিলস। আমি এগুলোর ডিটেইলে ঢুকতে পারলে অনেক ভালো হতো, বাট 10:15 বেজে গেছে, আমি আসলে বেশি সময় নিব না। আর আমার একদম
7 দিনের একটা বাবু ওয়েট করতেছে, আমারও খুব ইচ্ছা করতেছে যাইতে। সো আমরা সময়ও নাই, একটু তাড়াতাড়ি শেষ করবো, নাহলে আমরা ইনফ্যাক্ট কোর্সে উই উইল ডিসকাস আ লট এই সব কিছু নিয়ে। আচ্ছা, সো এই কয়েকটা প্ল্যাটফর্মে আমি যাব। আমি কিছু বিলবোর্ড করতে চাই। বিলবোর্ড করতে চাই এই কারণে, যেই জায়গাগুলোতে আসলে হাই ইনভলভমেন্ট, রাত্রেবেলা মানুষ চলাফেরা করে, যেমন গুলশানে সারা রাত গাড়ি মারি চলে। ধানমন্ডি রাত 3টার দিকে গেলে দেখবেন যে অনেক গাড়ি যাওয়া আসা করতেছে, মানুষের আনাগোনা আছে। পুরান ঢাকা 2টা 3টার দিকে অ্যালাইভ থাকে। আমি এই এলাকাগুলোতে বিলবোর্ড দিতে চাই। লিখি, আমি নিউজ পেপার অ্যাড দিতে চাই না, কারণ সারা বাংলাদেশের মানুষ পড়ে আমার লাভ নাই। বিলবোর্ডস ইন স্পেসিফিক এরিয়া। সো আমি আমার টার্গেট গ্রুপ কই কই যায় সেগুলোর উপর ডিপেন্ড করে কিন্তু আমি করতেছি। এবার ফ্রিল্যান্সাররা কই যায়? ওরা আপওয়ার্কে যায়, ওরা কি জানি নাম ওটার নাম কি যেন ভুলে গেলাম, ফাইবার, ওইটাতে যায়। সো এরকম বিভিন্ন আরো ওয়েবসাইট আছে। সো এদের সাথে আমি ট্রাই করব কোনো মার্কেটিং বা কোনো অ্যাডভার্টাইজিং গেটওয়ে পাওয়া যায় কিনা, অথবা এই আপওয়ার্ক বা ফাইবারে কাজ কিভাবে পাইতে হয় সেটা নিয়ে ভিডিও যারা বানায় তাদের কাছে আমি কেমনে যেতে পারি। বিকজ আমার কিন্তু ফ্রিল্যান্সার্স একটা টিজি ছিল, টার্গেট গ্রুপ ছিল, তাই না? সো আমি এবার ওই ধরনের ইনফ্লুয়েন্সারদেরকে নিব যারা আমার ফ্রিল্যান্সারদের টার্গেট করবে। আমি হয়তো আরেক ধরনের ইনফ্লুয়েন্সার নিব যারা আমাদের অফিস গোয়ারে টার্গেট করবে। সো আমি এটা জাস্ট আপাতত রাফলি বললাম, কারণ আমি ডিটেলে এখন যাচ্ছি না, যেটা অ্যাজ আই সেড বিফোর। সো বিলবোর্ড ইন স্পেসিফিক এরিয়া, তারপর ইনফ্লুয়েন্সার মার্কেটিং যাই পরেরটায়। ওকে, সো আমি টিভিতে কেন অ্যাড দিব না, নিউজ পেপারে কেন অ্যাড দিব না, এগুলো তো আমরা ক্লিয়ার, রাইট? সো এরপরে গিফট কার্ড, হ্যাঁ ডেফিনেটলি গিফট কার্ড দিতে পারি। তাহলে গিফট কার্ড দিলে আমি কিভাবে দিব? সবাইরে দিব না। আমি যেটা করব, আমার তো কর্পোরেট ইজ আ ভেরি বিগ পার্ট অফ মাই টার্গেট গ্রুপ। সো আমি ধরেন কথার কথা গ্রামীণ ফোনের অফিসে যায় 200 এমপ্লয়িকে দিলাম। আমি স্যাভলন বা ডেটলের অফিসে যায় অনেকগুলো এমপ্লয়ি দিলাম। গুলশানে যাদের অফিস আছে তাদের দিলাম। সো গিফট কার্ড দিলেও আমি দিব হয়তো কুপন সহ, প্রথম 3টা অর্ডারে 5% ডিসকাউন্ট। এই ধরনের অ্যাক্টিভিটি করব। আর সবার টপ অফ মাইন্ড অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য আমি হয়তো একটা বিশাল অ্যাক্টিভিটি করব। কথার কথা, আমি হয়তো একটা কনসার্ট লঞ্চ করব, প্রীতম রে দিয়ে তাহসান রে দিয়ে গান টান গাওয়াবো। ওইখানে সবগুলা খাবার আসলে কেউ ডিরেক্ট পাবে না। আমি জাস্ট একটা রাফ আইডিয়া দিলাম যে আমি কথা কথা কনসার্টে 10,000 মানুষই হবে, এর বেশি হবে না। আমি কন্ট্রোল বা আরো কমাই দিই, 3,000 মানুষের একটা কনসার্ট করব। কনসার্টে কিন্তু আইসিসিবিতে 3,000 মানুষও যদি হয়, বাট আমি যদি ওটার ভিডিও অ্যাম্পলিফাই করি, আমি যদি ওটা নিয়ে পিআর করি, ওটাই কিন্তু অনেক মানুষ দেখে। সো আমি 3,000 মানুষের একটা কনসার্ট অ্যারেঞ্জ করব। সেই কনসার্টে আমি 500 ফুড ডেলিভারি ম্যান রাখবো, এবং আমার এটা টার্গেট হবে এই কনসার্টে কেউ ডিরেক্ট কিনে খাইতে পারবে না। সো ইউ হ্যাভ টু ইনস্টল দ্য খাওয়া দাওয়া অ্যাপ। তুমি দেখবা বড় স্ক্রিন লাগানো থাকবে কি কি খাবার আছে ভেনুতে। অ্যাপ ইনস্টল করে অর্ডার দিলে জিও ট্যাগ করে এক জায়গায় যা দাঁড়াইতে হবে, হয়তো পিলার্স আছে, যে বিভিন্ন একটা জোন থাকবে, জোন 5, জোন 7। সো যখন অর্ডার দিবে, অর্ডার দেওয়ার পর ওরে বলা হবে তোমার খাবারটা 8 মিনিট পর জোন 8-এ একজন ডেলিভারি ম্যান নিয়ে আসবে। এটা এই হ্যাসেলটা আমি সবাই দিয়ে করাবো, বিকজ তাইলে এই 3,000 লোক কনসার্ট দেখলে যারা যারা খাবে সবাই অ্যাপটা ইনস্টল করবে, এটা নিয়ে সবাই কথা বলবে। এই ধরনের অ্যাক্টিভিটি হয় নাই। সো এরকম একটা গিমিক করতে চাই যেন ব্র্যান্ডটা নিয়ে মানুষ কথা বলে, তারপরে আমি এই অ্যাক্টিভিটিগুলো করব। এরপরে ওয়ান্স দ্য ব্র্যান্ড ইজ লঞ্চড, এরপরে অনেক আস্তে আস্তে কাজ হবে ব্র্যান্ড ডেভেলপ করার জন্য। কিন্তু আমরা ব্র্যান্ডের পজিশনিং কখনো ছাড়বো না। কেয়ার গিভার হু টেকস কেয়ার অফ মি 24/7। তো এই হইতেছে, আমি জাস্ট রাফলি একটা ডিসকাশন করলাম। আমি যেমন একটা ব্রিজ দিছি যে নতুন একটা ব্র্যান্ড আসছে, লঞ্চ করতেছে। এর এমন আসতে পারে যে এক্সিস্টিং একটা ব্র্যান্ড একটা প্রবলেম সলভ করলো, যে হয়তো একটা ব্র্যান্ড এসে বললো ভাই আমার এই সমস্যা হইতেছে, আমি এই জিনিসটা সলভ করতে চাই। তো তখন ওই প্রবলেমটা কি সেটা জানার পরে সেটারে আমরা ওইভাবে আইডেন্টিফাই করে ওইভাবে ক্রাফট করে সলভ করব। সো ইটস এভরি লক হ্যাজ আ ডিফারেন্ট কি, সো এভরি প্রবলেম হ্যাজ আ ডিফারেন্ট সলিউশন, এভরি ব্রিফ হ্যাজ আ ডিফারেন্ট ক্যাম্পেইন। সো এটা জাস্ট একটা লঞ্চ ক্যাম্পেইন আমরা ভাবছি আমাদের মতো করে সবাই মিলে, সবার পার্টিসিপেশনে। ইট হ্যাজ নাথিং টু ডু উইথ মি, আমরা সবাই জিনিসটা তৈরি করছি। হয়তো এটা নিয়ে 2 দিন 3 দিন এজেন্সিতে যেভাবে কাজ করা হয়, স্ট্র্যাটেজি টিম থাকে যারা এই মার্কেট স্টাডি করে, এলএসএম নিয়ে কাজ করে,
ক্রিয়েটিভ টিম শুধু লাইনগুলা ভাবে, ইমেজ কি হবে, কি ভিজুয়াল কি হবে। সো আমরা যেমন কেভি বা ভিজুয়াল কি হবে ওটা নিয়ে ডিসকাসই করার ওরকম টাইম পাইনি, ওটার জন্য আর্ট টিম থাকে। সো নর্মালি দিস ইজ হাউ দ্য এজেন্সি ফাংশনস। আমরা জাস্ট একটা রাফ স্কেচ দেখলাম। সো দিস ওয়াজ ইট আজকের ওয়েবিনারে। বাকি জিনিসগুলো আমরা আসলে আহ, বাকি জিনিসগুলো আমরা আসলে যখন অ্যাজ উই গো ইনটু দ্য কোর্স, সো তখন আমরা আরো ডিসকাশন করব। সো এবার আমরা আসলে কোয়েশ্চেন অ্যান্সারে যেতে পারি, যদিও আই এম রিয়েলি সরি আমি 16 মিনিট ওভাররান করছি। সো ইন্টারঅ্যাক্টিভ কেয়ারসে যারা আছেন তাদের কাছে দুঃখিত 16 মিনিট বেশি নেওয়ার জন্য। তারপরও আই এম ভেরি সারপ্রাইজ, এখনো ওকে 82 ভাইয়া, জন মানুষ কোনো আছে। সমস্যা নেই। ইয়েস। সো আমরা কোয়েশ্চেন অ্যান্সারে যেতে পারি যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে। গাইজ, আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কোনো কনফিউশন যদি থেকে থাকে, আপনারা অবশ্যই ভাইয়াকে আস্ক করতে পারেন। এন্ড থ্যাংক ইউ সো মাচ 1 ঘন্টা 20 মিনিট আমার কথা শোনার জন্য। এতগুলো মানুষ এখনো আছে, রাত অনেক হয়েছে। আই ফিল গুড। আমার লাস্ট ওয়েবিনারেও শেষ পর্যন্ত অনেক মানুষ ছিল। মনে হয় বোর্ড টোড হন নাই আপনারা। আই হোপ বোর্ড হইলেও বলতে পারেন অন দ্য ফেস, আমি মাইন্ড করবো না আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওটি টপিকের বাদে আমি একটা কোশ্চেন করতেছি। আমি আপনাদের কোর্স করতে আগ্রহী, তবে হ্যাঁ, একটা জিনিস, আমি এই কোর্সের পুরো বিষয়টা আসলে ইন্টারঅ্যাক্টিভ কেয়ার টিম ডিল করে। সো কোর্স রিলেটেড যত কোয়েশ্চেন আমরা ওইটা একটু পরে কোর্সের আসি। বাইরে তো আপনি কোর্সের বাইরে, আচ্ছা। আপনি একটা কথা বললেন, বাংলাদেশে 2% লোক খাবার অর্ডার করে। সেই অনুযায়ী আপনার কি ধারণা আছে যে ডিজিটাল প্রোডাক্ট ইবুকটা কত পার্সেন্ট লোক অর্ডার করে? মানে কিসে? পরে ইবুক ইবুক? হুম। ইবুক বলতে ওই যে আমরা অনলাইনে যেগুলো পড়ি আর হ্যাঁ, কি, যেমন বই টই এই যে বইঘর। কিন্ডেল বা ইসে। খুবই কম ভাই, আমার ধারণা এক্স্যাক্টলি নাই, বাট আমার মানে ধারণা আছে, আমি ফ্যাক্ট ফিগার বলতে পারবো না। কারণ আমি তো মানুষের বই পড়ার অভ্যাসই অনেক কমে গেছে। আর আমাদের তো অ্যাটেনশন স্প্যান নাই। আমরা একটা 3 ঘন্টা সিনেমা এক বসায় দেখতে পারি না, রিলস দেখতে দেখতে আর স্ক্রল করতে করতে। আমার ধারণা খুবই কম, খুবই কম। ই বুক খুব বেশি পড়বে না, কিন্তু যারা আবার পড়বে ওরা খুবই রিপিটেটিভ কাস্টমার হবে, ওরা কন্টিনিউয়াস পড়বে, একটা বই শেষ করে আরেকটা নিবে আরেকটা নিবে। সো একটা খুবই শর্ট বা মানে খুবই ন্যারো কনজিউমার বেস হবে, বাট খুবই লয়াল হবে, বাট ভেরি নিশ। এটা আসলে আমার কাছে মনে হয় খুব কম, কয়েক হাজার হবে হয়তো। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, কোয়েশ্চেনটা করে ফেলতে পারেন। হ্যালো, মিউট হয়ে গেছিল, সরি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। বলছিলাম ভাইয়া, আমি হচ্ছে কি গ্রাফিক ডিজাইনার হিসেবে একটা অ্যাডভার্টাইজিং এজেন্সিতে আছি। তো আজকের এটা আমার কোথায়? জন্য খুবই হেল্পফুল হয়েছে। আমি এক্সপ্রেসিভ থ্যাংক ইউ। কমিউনিকেশন আছি ভাইয়া। আর নামটা কি ভাই? এক্সপ্রেসিভ কমিউনিকেশন। আচ্ছা, এক্সপ্রেসিভ কমিউনিকেশন। আচ্ছা আচ্ছা, জি ভাইয়া। থ্যাংক ইউ। আপনি এজেন্সিতে কাজ করেন, তারপর আপনার মনে হয়েছে ইট ইজ হেল্পফুল, আমার খুবই ভালো লাগলো ভাই, ভেরি ভাইয়া, আমি থ্যাঙ্কফুল। অ্যাকচুয়ালি ক্লাসে ঢোকার আগ পর্যন্ত বুঝতেছিলাম না যে ক্যাম্পেইন, এই জন্যই ঢুকছি মূলত, যে কি টাইপের কথাবার্তা গুলা হয় একটু শুনি, কারণ আমার আরেকটু ডিপ জানার ইচ্ছা আছে। তো এটা অ্যাকচুয়ালি ভাই অনেক আজকের বড় ভিডিওটা ভালোই লাগছে আসলে আমার। একটা বিষয়। তো মানে এটা ধরেন একটা বিশাল একটা ক্যাম্পেইন ডিজাইন হ্যাঁ করা ইজ ভাইয়া, আ ভেরি বিগ টাস্ক। আমরা জাস্ট ভেরি শর্টলি একটু জিনিসগুলো ডিসকাস করছি। জি ইনশাআল্লাহ ভাইয়া। কোর্সে যদি দেখা হয় কখনো বা সামনে কারোর সাথে ডিসকাশন, এটা অনেক কিছু আলাপ করা যায় এগুলো নিয়ে। হ্যাঁ ভাইয়া। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া, খুব থ্যাংক ইউ। ভালো লাগলো ভাইয়া। আচ্ছা ভাইয়া, থ্যাংক ইউ। আমার একটা প্রশ্ন ছিল। জি। প্রশ্নটা হচ্ছে, বাংলাদেশে মানুষ কত পার্সেন্ট মানুষ অনলাইনের মাধ্যমে বাসের টিকিট গুলা কাটে? এটা ভাই আমার আসলে এক্স্যাক্টলি আইডিয়া নেই। এগুলার জন্য আমাদের রিসার্চ এজেন্সি থাকে আলাদা। সো এজেন্সিগুলোর মধ্যে অনেক ভাগ আছে, আমি যদি একটু বুঝাই। একটা থাকে পিআর এজেন্সি, যারা কোনো গ্যাঞ্জাম হইলে বা কোনো নাম খারাপ হইলে বিভিন্ন রকমের পাবলিক রিলেশন মেসেজ নিয়ে কাজ করে, পিআর করে। আমি যে ধরনের কাজ করি এটা ক্রিয়েটিভ এজেন্সি। আরেকটা এজেন্সি আছে ধরেন ওরা শুধু রিসার্চ করে। আরেক ধরনের এজেন্সি আছে ওরা শুধু অ্যাক্টিভেশন করে। অ্যাক্টিভেশন মানে হচ্ছে ইভেন্টস। সো রিসার্চ এজেন্সিগুলো এই নাম্বারগুলো খুব ভালো বলতে পারবে। আচ্ছা ভাই, বাট আমার কাছে মনে হয় হ্যাঁ, ভালো, মানে এখন না অনেক না, আমি বাড়তেছে আগের থেকে। যেটা মানে জানতে চাচ্ছি, ধরেন আমার তো ক্রিয়েটিভ গুলা ওই সকল মানুষদের কাছে ফোকাস করতে হবে। এক্স্যাক্টলি। হ্যাঁ, এবং এই ক্রিয়েটিভ গুলো ডেফিনেটলি আমি জানি না বাস টিকিটিং নিয়ে কাজ করেন কিনা। সো বাস টিকিটিং যারা অনলাইনে করে তাদের দুইটা জিনিস নেসেসারি। সো আমরা আবার যেই জিনিসটা স্টাডি করতেছিলাম যে টার্গেট গ্রুপটা বোঝা খুব দরকার। সো যেই লোকটা অনলাইনে বাসে টিকিট কাটে তার ডেফিনেটলি ভালো নলেজ আছে
এবং অনলাইনে সবকিছু করে ডিজিটাল ওয়ার্ল্ডের প্রতি একটা বিশ্বাস আছে এবং ওইটুকু এডুকেটেড সে যে সে অনলাইনে একটা মেইলে টিকিট রিসিভ করবে, ওটা নিয়ে এসে বাস স্ট্যান্ডে যাবে। তো তার মানে তার স্মার্ট কমিউনিকেশনই দেখাইতে হবে। হ্যাঁ, সেটা তো আমি মানে বুঝতেছি। এখন ধরেন হচ্ছে আমার যে ক্রিয়েটিভটা আছে, আমার হ্যাঁ যে ক্রিয়েটিভটার উপরে আমি কিভাবে বুঝবো যে আমার 100%-এর মধ্যে আমার ক্রিয়েটিভটা কত পার্সেন্ট মানুষের কাছে রিচ করছে এবং পোস্ট মানে এটা হুক করতে আচ্ছা পারছে? আচ্ছা, এটা ডেফিনেটলি করার অনেক টুলস আছে ভাই, এটার জন্য মিডিয়া বাইং টিম কাজ করে। সো ওরা যেভাবে জিনিসটা করে যে আপনার আসলে একটা প্রোফাইল ক্রিয়েট করে যে কারা ফ্রিকুয়েন্টলি ট্রাভেল করতেছে, এর আগে কারা অনলাইনে টিকিট কাটছে, এবং ওরা অনলাইনে কারা কারা টিকিট খুঁজতেছে, ওদের কাছেই টার্গেট করে একটা। সো ওইভাবে আপনি এটা ফাইনালাইজ করতে পারবেন। যারা মিডিয়া বাইং ডিপার্টমেন্ট নিয়ে কাজ করে তারা এক্স্যাক্টলি যেই লোকটা অনলাইনে, ও এমন ভাবে করতে পারবে যে আপনার একটা ডার্কে যখন চালাবে, যে মানুষটা শুধুমাত্র টিকিট খুঁজতেছে বা অনলাইনে টিকিট সার্চ দিছিল, সেই শুধু আপনার অ্যাড দেখবে, আমি দেখবো না। সো ওইভাবে যখন আপনি মিডিয়া বাইংটা করবেন তখন খুবই এফেক্টিভ হয়। আর নাইলে মনে করেন এমন মানুষ দেখতেছে যে জীবনে অনলাইনে টিকিট কাটবে না, আপনার ক্রিয়েটিভটা দেখতেছে, তখন আসলে ওই পয়সাটা নষ্ট হয়। হ্যাঁ, আরেকটা প্রশ্ন হচ্ছে সেটা, ধর আমি যে ক্রিয়েটিভটা বানাইছি এটা তো হুম নির্দিষ্ট কোনো একটা ব্র্যান্ডের জন্য, হুম ব্র্যান্ডের ব্র্যান্ডিং করার জন্য যেভাবেই হোক করছি। তো হ্যাঁ এখন এইটা আমি যেটা বানাইছি এটা আমার কাছে বেটার মনে হয়েছে, এটা কাস্টমারদের কাছে কিভাবে বেটার মনে হবে মার্কেটে ছাড়ার পরে? আচ্ছা, এইটার জন্য আমরা যেই ধরনের কাজ করা হয় বড় ব্র্যান্ডগুলো যেটা করে, এটার আমরা একটা টেস্ট বলি এফজিডি, ফোকাস ফোকাস গ্রুপ ডিসকাশন। ধরেন আপনি একটা জিনিস বানাইছেন, আপনার কনজিউমার যারা, মানে আপনার কথার কথা এটা, আমি জাস্ট খুব সিম্পলি আপনার বলে দিই, আপনি একটা ক্রিয়েটিভ বানাইছেন, একটা জিনিস করতে পারেন, ফেসবুক যে কোনো একটা গ্রুপে সার্চ দেন, মানে যে কোনো একটা গ্রুপে যান যারা আসলে ট্রাভেল করে, ওইখানে যে লেখেন যে এই ডিজাইনটা কেমন হইলো, দেখেন মানুষ কি বলে। আরো বেসিক হইতে পারে আপনি গ্রিন লাইনের কাউন্টারে চলে যান, সোহাগের কাউন্টারে যান, এটা দেখান 10 জন মানুষে, ওরা বল ভাই এটা কেমন লাগছে, আপনার একটু এম্বারেসিং ফিল হবে, কিন্তু আপনার তো আসলে 10 জন মানুষের টাকা দিয়ে আইনে একটা ডিসকাশন গ্রুপে আনার দরকার নাই। তো আপনি একটু কষ্ট করে এটা করতে পারেন, বা অনলাইনে কোথাও দিয়ে মানুষের অপিনিয়ন নিতে পারেন। ক্রিয়েটিভ কাজ যারা করি ভাই, আমার কাছে মনে হয় যে আমি যদি একটা শিল্পী হইতাম, আর্টিস্ট, আমি একটা পেন্টিং আঁকছি, এই পেন্টিং আমার ভালো লাগলেই হইলো, আর দুনিয়ার কারো ভালো লাগছে কি ভালো লাগছে না আই ডোন্ট গিভ আ ড্যাম। বাট আমি যখন এটা সেল করব, ইট ইজ ইম্পর্টেন্ট পাবলিকের একটা পজিটিভ রেসপন্স আসুক। তো তখন আপনি ওদের রিয়াকশন থেকে বুঝতে পারবেন যে আপনি আসলে যেটা করতেছেন এটা আপনার কাছে কি শুধু ভালো নাকি মানুষ ওটা রিসিভ করতেছে। যেটা হুম। কনজিউমার টেস্টিং বলে, এই জিনিসটা ছোট পরিসরে করে ফেলা যায়, বন্ধু বান্ধব ভাই ব্রাদার বা যেমনি বললাম ওইভাবে করতে পারেন। আচ্ছা, না আসসালামু আলাইকুম এইটাই ভাইয়া। আর কি। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাইয়া। মাসলাম। ভাইয়া আপনার আমি শুরু থেকে মিস করছি। আপনি যদি একটু আপনার আচ্ছা পরিচয়টা দিতেন। আমি আসলে ব্র্যান্ড বিল্ডিং নিয়ে কাজ করতে খুব ইন্টারেস্টেড। আমি অলরেডি এগুলো নিয়ে কাজ করি। ডিজিটাল ওকে মার্কেটিং মোটামুটি নলেজ আছে আমার, বাট ওই আচ্ছা, ব্র্যান্ড বিল্ডিং নিয়ে আমি কাজ করতে খুব ইন্টারেস্টেড। তো আপনার আজকে ওয়েবিনারটা বা আপনাদের ব্র্যান্ড বিল্ডিং নিয়ে কথাবার্তা ব্র্যান্ড বিল্ডিং ভাই আমার অনেকগুলো কথা আসলে শুরুতে হয়ে গেছে, তো আবার রিপিট করা ডিফিকাল্ট। আমার না, পরিচয় রিপিট হচ্ছে রিপিট আমি, করতে বলতেছি না ভাই, জাস্ট আপনার আচ্ছা পরিচয়টা বা আপনার সাথে আচ্ছা, যোগাযোগ আমি আমি বা হচ্ছে বেসিক্যালি আমার নাম রাকিব, আমি ম্যাডম্যানে আছি ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে। এর আগে আমি অ্যাডকমে ছিলাম। আমি এখন ডেটল, ডমিনাস, ওপো, তারপরে সেভয়, এই ধরনের ব্র্যান্ড, ডানো, এগুলো নিয়ে কাজ করতেছি রিসেন্টলি। এর আগে ইউনিলিভারের সব ব্র্যান্ড নিয়ে কাজ করছি 8-9 বছর। তার আগে আমি ফিল্ম মেকিং এ কাজ করতাম, অ্যাড বানাইতাম টিভিসি। সেই আর কি আমার পরিচয়, অ্যাডভার্টাইজিং করি। ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। থ্যাংক ইউ। রাকিব ভাইয়া, হ্যাঁ জি, আচ্ছা, পাবলিক রিলেশন অফিসারের সাথে ডিজিটাল মার্কেটিং কতটুকু রিলেটেড? আর এখন যেটা দেখতেছি বেশিরভাগ জব সেক্টরেই মানে পাবলিক রিলেশন অফিসার জব, মানে জবগুলো অনেক কম, সেগুলোর সাথে ব্র্যান্ড অথবা ডিজিটাল মার্কেটিংটা চাচ্ছে, এটা মানে কিভাবে কি মার্চ পাবলিক করা যায় একটু রিলেশন বলবেন? অফিসারের সাথে আসলে সম্পর্ক খুব বেশি নাই, টু বি ভেরি অনেস্ট। পাবলিক রিলেশন অফিসার অন্য জিনিস করার কথা, আর এটা হইতেছে ব্র্যান্ড কমিউনিকেশন, কমপ্লিটলি আলাদা জিনিস ডিজিটাল মার্কেটিং এর ভিতরে। বাট আমাদের বাংলাদেশে আসলে সিস্টেম তো খুব একটা ঠিক নাই। আমি একটা লোক নিব, ওরে দিয়ে সব ধরনের কাজ করাবো, ওই ধরনের একটা প্র্যাকটিস আছে। সো পাবলিক রিলেশন অফিসাররাও আসলে ওই ব্র্যান্ডের মেসেজও দেয়, পাবলিক মেসেজও দেয়, ওরা কাজ করতে থাকে ডিজিটাল প্ল্যাটফর্মে, যেটা আইডিয়ালি হওয়া উচিত না, বাট এখন এই দেশে থাকলে ধরেন শিখে রাখলে লাভ আছে, তো কাজে লাগবে আর কি। আর একটা জিনিস হচ্ছে, এখন পাবলিক রিলেশনের কেউ যদি এজেন্সিতে কাজ করতে চায়,
হুম হ্যাঁ, যেমন আমি একটা এফএমসিজি তে পাবলিক আছি। রিলেশনে কেউ যদি এজেন্সিতে কাজ করতে চায়, পিআর এজেন্সি গুলোতে ভালো কাজ করবে। টপ অফ মাইন্ড আছে, নর্থ ব্রুক আছে, মানে ক্রিয়েটিভ এজেন্সি কাজ করতে পারবেন এমন কেন ভাই? আমি একদম ফিল্ম মেকিং এর লাইন থেকে এজেন্সিতে আসছি। তার আগে আমি রেডিওতে ছিলাম, তার আগে ফটোগ্রাফি করছি। সো মানুষ চাইলে সব কাজই করতে হ্যাঁ পারবে। ভাই, আমি বাট আপনাকে পার্সোনালি চিনি। হ্যাঁ, ও আচ্ছা, আমি ইউলেবের স্টুডেন্ট। ও তো আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি এখন যেটা সমস্যা ফেস করতেছি, যেমন আমি পাবলিক রিলেশনে ঢোকার পরে যেটা দেখতেছি, মানে ম্যাক্সিমাম জায়গায় আমার এফএমসিজি তেও সেম জিনিস হচ্ছে যে তারা ডিজিটাল মার্কেটিং খুঁজতেছে, অথবা অন্যান্য জায়গায় আমি যখন করতে যাচ্ছি সব জায়গায় পাবলিক রিলেশনটা খুঁজতেছে, পাশাপাশি ডিজিটাল মার্কেটিংটাও খুঁজতেছে। তো হুম ওই ক্ষেত্রে কেউ যদি এখন এজেন্সিতে শিফট করতে চায়, তো তার ক্ষেত্রে কি করা উচিত আসলে? এজেন্সিতে শিফট করলে ভাই যেটা করা উচিত আমার কাছে মনে হয় যে ইন্টারভিউ দেওয়া উচিত, কোন ডিপার্টমেন্টে কাজ করতে হবে ওটা ভাবা উচিত। সো বেসিক্যালি মানে এজেন্সির তো কয়েকটা ডিপার্টমেন্ট আছে। মানে অ্যাজ ইউ আর ফ্রম ইউ ল্যাব, আমি ইউ ল্যাবের অনেক মানুষজনদের চিনি। সো ওদের একটা আইডিয়া তো থাকে। এজেন্সিতে ক্লায়েন্ট সার্ভিসিং এর একটা ডিপার্টমেন্ট আছে, ক্রিয়েটিভের একটা ডিপার্টমেন্ট আছে, মিডিয়ার একটা ডিপার্টমেন্ট আছে, পিআর এর একটা ডিপার্টমেন্ট আছে। সো ডিসাইড করা দরকার যে কোন ডিপার্টমেন্টে আপনি কাজ করতে চান। মানে ওইটা ডিসিশন নিয়ে আগে দরকার। এজেন্সি তো ব্রড লাইন অনেক কাজই করে। সো হ্যাঁ, এজেন্সি যদি কোন ক্লায়েন্ট ডিপার্টমেন্টে, রিলেশনশিপ অথবা ব্র্যান্ড ম্যানেজমেন্টে যেতে চায়, তো সেক্ষেত্রে ব্র্যান্ড পাবলিক ম্যানেজমেন্ট কিন্তু আসলে রিলেশনশিপ সার্ভিসিং লোকজন। এর জায়গাটা, ক্লায়েন্ট সার্ভিসিং যেটা বলি আমরা, আচ্ছা, মানে জি এটা হইতেছে ক্লায়েন্টের সাথে আপনি রিলেশন থাকবে। ক্লায়েন্ট আপনার কাছে ব্রিফ করবে, আপনার টিমকে বলবেন, টিম আবার কাজ করার পর এটা ক্লায়েন্টের কাছে নিয়ে আবার বেচবেন। এক্স্যাক্টলি। সো ওটা হলো ক্লায়েন্ট ম্যানেজমেন্ট আন্ডারে পড়ছে। সো এটা যখন বিভিন্ন জায়গায় সার্কুলার আসে তখন ওইভাবে জি, পোস্ট করতে হবে, আর ভাই ব্রাদারদের সাথে যোগাযোগ রাখতে হবে, নক দিতে হবে একটু, এই আর কি। ঠিক আছে ভাই, আপনার সাথে যোগাযোগটা রাখবো। ঠিক আছে ভাই। ওকে, সো আর আমার কাছে মিষ্টিটা আপাতত, খাওয়াও দিও না। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ ইনশাল্লাহ। এবার আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাই কে যেন আনমিউট দিয়ে কথা বলতেছেন। আপনারা যারা একটু আনমিউট করে রেখেছেন তারা কাইন্ডলি প্লিজ একটু মিউট করে দিবেন। আর কি কেউ কোনো কোশ্চেন করতে চাচ্ছিলেন? হ্যালো, আসসালামু আলাইকুম। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। ভাইয়া, আমার একটা কোশ্চেন ছিল, সেটা হলো যে আমি যদি একটা কনজিউমার পার্সপেক্টিভ থেকে ভাবি, আমি যখন আমার দেখা যায় সবসময় আমি অর্ডার দেওয়ার সময় ফার্স্টে আমি দেখি ফুড পান্ডাতে একটা আইটেমের কত দাম, দেন কি আমি দেখছি যে ফুডিতে ওটার দাম জাস্ট কম কিনা, এন্ড ওই অনুযায়ী আমি ডিসিশনটা নিচ্ছি। তো দিন শেষে ভাইয়া ফুডি যেই জায়গা থেকে আগাচ্ছে যে আমাকে হয়তো বা সেম দামে বেটার খাবার দিবে, এটা আমার কাছে ভাইয়া মনে হয় যে ফুড পান্ডার এন্ড থেকে তো এটা সলভেবল একটা প্রবলেম। তো এইটা নিয়ে হ্যাঁ যখন একটা ডেফিনেটলি, ব্র্যান্ড এইটাকে জাস্ট যখন প্রমোট করছে, এটা কি তাদের জন্য অনেক রিস্কি হয়ে যাচ্ছে না, যে যে কোনো সময় একটা ডেফিনেটলি রিস্কি। আই এগ্রি উইথ ইউ টোটালি, এবং আই এম নট আ ফ্যান অফ হোয়াট ফুডি ইজ ডুইং। ফুডি যেটা করছে, ও ফুড পান্ডা একটা জায়গা স্টেবল আছে, ও এসে একটা খোঁচা মারছে। তো ফুড পান্ডা চাইলে এই খোঁচাটা ট্যাকেল দিয়ে দিতে পারবে। ফুডির যেটা করা উচিত ছিল, ওর আসলে নিজের একটা নতুন স্পেস তৈরি করা উচিত ছিল, যেটা ইন্ডিপেন্ডেন্ট অফ ফুড পান্ডা, যেমন আমরা খাওয়া দাওয়াতে করছি। দ্যাট ইজ আওয়ার স্পেস। সো ফুডি ডেফিনেটলি প্যারাসাইট একটা জায়গা নিছে, কারণ ফুড পান্ডা না গেলে ফুডির স্পেস চাই তো থাকে না। ও জাস্ট বলতেছে যে ওর থেকে আমি বেটার দিছি, যেটা নগদ আর বিকাশ অনেকদিন করছে। সো আমরা তো এখন জানি নগদের অবস্থা কি, বিকাশের অবস্থা কি। সো এই কারণে বিকাশ কিন্তু কখনো ওই জায়গাতে যায় নাই, নগদ সবসময় ছিল। সো আই পার্সোনালি ডোন্ট লাইক দ্য মার্কেটিং অ্যাপ্রোচ অ্যাট অল, যে আরেক জন্য বারবার ফোক করা, বিকজ তাহলে আমি ওর উপর ডিপেন্ডেন্ট থাকতেছি। আর দ্বিতীয় হইতেছে, আমি এইটাতে পজিশন হইলে, যেটা আপনি বললেন, ও এই প্রবলেমটা সলভ করে ফেলতেই পারবে, তখন আমার আসলে আবার নতুন একটা জায়গা খুঁজতে হবে। সো মানে ভেরি ওয়েল পুট, এটা আমিও ফিল করি। উই আর অন দ্য সেম পেজ আই থিংক। থ্যাংক ইউ সো মাচ। হ্যালো ভাইয়া, আমার কোনো কোয়েশ্চেন হ্যালো। নেই আসলে। সো আমি হচ্ছে ভাইয়া অ্যানালাইজে আছি আপনাদের ও খুব আচ্ছা, পাশেই। হ্যালো। তো হ্যাঁ হ্যাঁ, আমাদের দুই গলি পাশেই অফিস। হ্যাঁ, তো ভাইয়া সেটা হচ্ছে ইটস বিন অ্যান অনার টু মি দ্যাট আমি আপনার মতো ক্রিয়েটিভ একটা পার্সন, মানে ক্রিয়েটিভ ডিরেক্টরের সাথে একটা ব্রেনস্টর্মিং করতে পারলাম। তো ইটস না না, বিন থ্যাংক ফান ইউ। টু মি। তো
তো এটাই ভাইয়া বলতে চাচ্ছিলাম আর কি। ইয়েস, না অ্যানালাইজিং ইজ আ গ্রেট টিম। আমার অ্যানালাইজিং এ জয়েন করার অলমোস্ট কথা ছিল, পরে আর ফাইনালি জয়েন হয় নাই। সো অ্যানালাইজিং অনেকেই আমার খুব পরিচিত, কিসলু ভাই, সাওলাত, তুরাস, হ্যাঁ সো হ্যাঁ আইমান। সো ইয়া, গুড প্লেস। আমি ভাই স্ট্র্যাটেজি টিমে আছি। আচ্ছা আচ্ছা, নাইস নাইস। ওকে ওকে, থ্যাংক ইউ ভাইয়া, ইনশাল্লাহ দেখা থ্যাংক হবে। ইউ। হ্যাঁ, ওকে ভাইয়া। তো আমরা হয়তো মনে হচ্ছে আমাদের আর আচ্ছা কারো ভাইয়া, কোনো আমি তেমন কি লাস্ট কোশ্চেন একটা নেই। প্রশ্ন করতে পারি? আচ্ছা, জি হাসিব ভাই। প্রশ্নটা হচ্ছে যে ধরেন একটা ই কমার্স ব্র্যান্ড কে আমি যখন নতুন করে শুরু করতেছি, তো এটার ক্রিয়েটিভটা কিভাবে ফোকাস করলে আমরা ধরেন আমার নির্দিষ্ট কাস্টমারদের কাছে পৌঁছাতে পারবো, আর কোথায় কোথায় টার্গেট করা উচিত ই কমার্সের জন্য? এখন ই কমার্স ভাই কার কাছে বেচবেন এটা ইম্পর্টেন্ট। আপনার টার্গেট কনজিউমার, টার্গেট গ্রুপ কারা এটা জানা দরকার। মানে যার কাছে বিক্রি করবেন তার টেস্ট অনুযায়ী কন্টেন্ট বানাইতে হবে। তো ই কমার্স যদি এখন ধরেন চাল ডালের মতো ব্রডলি তো আপনি নামতে পারবেন না। আপনার ই কমার্স নিয়ে নামলে নিশ্চয়ই ছোট একটা প্ল্যান আছে যে আমি এই ধরনের মানুষের কাছে বেচবো বা এর কাছে যাব। সো ওই টার্গেট গ্রুপটা ডিফাইন করলে দেন আই থিঙ্ক আপনি মানে অলওয়েজ দ্য অ্যান্সার লাইজ ইন দ্য কোয়েশ্চেন, দ্য ক্যাম্পেইন লাইজ ইন দ্য ব্রিফ। আপনি যখন খুঁজবেন যে আমি আসলে এক্স্যাক্টলি কার কাছে বেচবো, এবারটা কই যায়, কি খায়, কি কিনে, তাহলে ওর কাছে কি ক্রিয়েটিভ দিতে হবে ওটা ডিরেকশন আপনি পেয়ে যাবেন আসলে। আমি হচ্ছে ভাইয়া আপনার হচ্ছে বর্তমানে রবিতে আছি আচ্ছা, ডিজিটাল মার্কেটার হিসেবে, আচ্ছা, আর রবির আরভেঞ্চারে। হ্যাঁ আরভেঞ্চারে, রাইট। হ্যাঁ সো হ্যাঁ আরভেঞ্চারে থাকার কারণে সহজ, এই যে টিকিটিং নিয়ে যে কোয়েশ্চেন করছিল ওই ভাইকে আপনি হেল্প করতে পারবেন। আরভেঞ্চার মনে হয় আমি সহজে। কোশ্চেন করছি। ও আচ্ছা, নাইস, তাহলে তো আপনি আমার থেকে বেটার জানেন আর কি। না না না, জানি না দেখে তো আপনাদের কাছ থেকে আসছি স্বর্ণপূর্ণ হওয়ার জন্য। হ্যাঁ, নাইস। হ্যাঁ, ঠিক আছে। ঠিক আছে, তাহলে আমরা আজকের মতো শেষ করি নাকি? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সম্ভবত আর কারো কোনো কোশ্চেন নেই। তো তাহলে আজকে আমরা ভাইয়া এখানেই ওয়েবিনারটা শেষ করতে পারি। তো ঠিক আছে, তাহলে ধন্যবাদ ঠিক আছে, সবাইকে, আর স্পেশালি খুবই খুবই ধন্যবাদ আমাদের রাকিব হাসান ভাইয়াকে, যিনি তার এত ব্যস্ত থ্যাংক ইউ ভাই, স্কেডিউলের থ্যাংক ইউ। মাঝেও আমাদের সময় দিয়েছেন। যার একটা বেবি হয়েছে খুব অল্প কিছুদিন আগেই, এত কিছুর মধ্যেও তিনি আমাদেরকে সময় দিয়েছেন, সবার কোশ্চেনের অ্যান্সার দিয়েছেন। কাজী রাকিব ভাইয়া, থ্যাঙ্কস এ লট। এবং যারা পার্টিসিপেন্টস আছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ। আশা করি ওয়েবিনারটা আপনাদের জন্য খুবই ভালো ছিল এবং উপকার পেয়েছেন। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এবং রাকিব ভাইয়া, আজকের মতো থ্যাংক ইউ ভাই, তাহলে থ্যাংক এখানেই ইউ শেষ সো মাচ। করছি। আমার ইট ওয়াজ অ্যান অনার এবং ভেরি ইন্টারেস্টিং মাইন্ডস। আমি কমেন্ট সেকশন ফলো করতেছিলাম, অনেক মজার মজার লাইন আসছে, আমার থেকে বেটার লাইন আসছে, ব্র্যান্ড পজিশন নিয়ে বিভিন্ন মানুষের সাজেশন আসছে। তারপর মানে আমার কাছে খুব মজা লাগছে, ইট ওয়াজ আ ভেরি গুড ব্রেনস্টর্মিং সেশন। সো ইনশাআল্লাহ আই এম ভেরি অনার্ড টু বি আ পার্ট অফ দিস। তো আজকের মতো বিদায় নিই, তাহলে আবার দেখা হবে জি, সবার সাথে। সো আমার আর জি, কোর্স নিয়ে যদি অবশ্যই কোনো রাকিব কিছু ভাই। বলার থাকে জি, ইউ গাইস ক্যান কন্টিনিউ, আমি জাস্ট লিভ করি তাহলে। জি, আপনাদের, জি, ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, জি, আল্লাহ হাফেজ সবাই। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাইয়া। আল্লাহ হাফেজ সবাইকে। আচ্ছা আব্বু খাওয়াই দিবি। Abu Khadim, I think,